ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ বায়োলজিক নেচার টক। আজ আমার সাথে আছেন নেচার ক্লাব নেচার মেটসের সেক্রেটারি শ্রী অর্জন বাসু রয়, যে কিনা একদিকে প্রজাপতি বিশারদ এবং একজন প্রকৃত পরিবেশ প্রেমী, আমাদের সবার প্রিয় অর্জনদা। ওয়েলকাম অর্জনদা টু মাই শো। তো তোমার কাছে সবার প্রথম প্রশ্নে আমি যাব, সেটা হচ্ছে অর্জন বাসু রয় এবং বাটারফ্লাই, এই অ্যাটাচমেন্টটা কিভাবে শুরু হলো? নমস্কার। আমার সঙ্গে প্রজাপতির অ্যাটাচমেন্টটাও বেশ 18-20 বছর প্রায় হতে চললো। আমি হঠাৎ, আমরা তখন পুরুলিয়ায় কাজ করছি, পুরুলিয়ায় আমরা একটা হেলথ ট্যুরিজম নিয়ে কাজ করছিলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে। সেই সময় আমি এবং শ্রী উজ্জ্বল ঘোষ স্যার আমরা পুরুলিয়ার প্রজাপতি দেখে মোহিত হয়ে গিয়েছি। অর্থাৎ এত রকম প্রজাপতি উঠছে আমাদের ওই গড়পঞ্চকোটের যে ডাব্লিউবিএফডিসি এর বাংলোটা রয়েছে তার আশপাশে, এবং আমাদের কাছে তখন সবই নতুন, মানে কোনো প্রজাপতিরই প্র্যাকটিক্যালি নাম জানি না। ওই দুই একটা জানতাম যেগুলো আমি শুভঙ্কর দার থেকে শিখেছিলাম, কিন্তু বেশিরভাগেরই মানে পুরুলিয়ার কোনো প্রজাপতিরই তখন নাম জানতাম না। সেই সময় আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম একটা সিঁড়ির সামনে, সেই সিঁড়ির হাতলে এসে বসলো একটা গ্রেট এগফ্লাই, এবং ওই যে গ্রেট এগফ্লাইকে অত কাছ থেকে দেখা এবং তার সেই বেগুনি নীল রং, ডানায় চারটে ছাপ, অদ্ভুত কালো, তার মধ্যে ওরকম একটা চকচকে বেগুনি নীল রং, এবং সে খুব বলিষ্ঠ একটা প্রজাপতি। সে এসে বসলো একটুক্ষণ এবং তারপরে অন্য একটি প্রজাপতিকে তাড়া করে উড়ে চলে গেল। আমি আর উজ্জ্বলদা পরস্পরের দিকে তাকালাম, উজ্জ্বল স্যার এবং আমি, এবং আমরা সেটার পেছনে আমাদের হাতে যা ক্যামেরা ছিল সেই নিয়ে দৌড়লাম। সেই যে দৌড় শুরু হলো সেটাই আজও চলছে। আচ্ছা অর্জনদা, তোমার টি শার্টে ওটা কি কমন ম্যাপের ছবি? হ্যাঁ, এটা হলো কমন ম্যাপ। এটা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গেরও উত্তর ভাগে অর্থাৎ ডুয়ার্স অঞ্চলে একটু খুব ভালোভাবে দেখা যায়। আমার খুব পছন্দের এক প্রজাপতি। বাটারফ্লাই দেখা এবং তার ছবি তোলা, এই দুটোর মধ্যে যোগাযোগটা ঠিক কতটা গভীর, এটা যদি তুমি একটু বুঝিয়ে বলো। আমার প্রজাপতির যোগাযোগ আর প্রজাপতির ছবি তোলা, এই দুটোর মধ্যেও কিন্তু একটা বেশ সুন্দর সংযোগ আছে। আমাদের কাছে তখন তো এত দামি ক্যামেরা বা এইসব ম্যাক্রো লেন্স ফেন্স ছিল না। আমাদের কাছে ছিল একটা 50 মিলিমিটার লেন্স সহ একটা ক্যামেরা, যেটা ফিল্ম ক্যামেরা। আমি যখন আমি যখন প্রজাপতি এই ছবি তোলা শুরু করি, তো সেই 50 মিলিমিটার লেন্সে একটা ফিল্ম ক্যামেরায়, জেনিতের ফিল্ম ক্যামেরা ছিল, আমি ক্লাস 11-এ পয়সা জমি কিনেছিলাম নিজে। সেই ক্যামেরায় কিন্তু পাখির ছবি বা অন্য কিছুর ছবি তুললে সব পাখিকেই প্রায় ফিঙে পাখি বা কাকের মতন দেখতে লাগে, বাঘকেও ছাগলের মতন লাগে। আমার মনে আছে আমি 99 সালে আমি যখন বাঘ গণনা করে ফিরলাম, আমি খুব সামনে থেকে একটা বাঘ পেয়েছিলাম এগেন্স্ট দ্য লাইট। আর তখনকার এই ফিল্ম ক্যামেরা, সেই ক্যামেরায় এখনকার মতন পোস্ট প্রসেসিং এত সহজ ছিল না। যা প্রসেসিং হতো ডার্ক রুমে হতো, এবং সেটাও আমরা করতাম না, যারা এনলার্জমেন্ট করতো তারাই করতো। লম্বা ল্যাজ একটা ছাগলের মতন বাঘের ছবিটা এলো, কারণ 50-60 ফিট দূরে দেখেছি বাঘটাকে, কিন্তু এগেন্স্ট দ্য লাইট 50 মিলিমিটার ক্যামেরায় 50-60 ফিট দূরের একটা জিনিস কি ছোট্ট, এবং ওই একটুখানি ওইরকম ছাগল টাইপই হয়ে গিয়েছিল। তো সেই অবস্থায় যখন আমি হঠাৎ করে ওই গ্রেট এগফ্লাই প্রজাপতিটার ছবি তুললাম, যার কথা আমি আগেও বলেছি, সেই ছবিটা কিন্তু অসম্ভব সুন্দর এলো। কারণ প্রজাপতি, যদি একটু ঠান্ডা মাথায় প্রজাপতির ছবি তোলা যায় এবং উদ্দেশ্যমূলকভাবে, তাহলে প্রজাপতি কিন্তু তার খুব কাছে যেতে দেয়। সময় লাগবে প্রচুর, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করার পর, কিন্তু বাঘের তো অত কাছাকাছি কোনোভাবেই যাওয়া সম্ভব না, অপেক্ষা করে যাওয়া সম্ভব নয়। কাজে প্রজাপতি কিন্তু প্রচুর সময় দেয়, যদি ওর হ্যাবিটটা, ওর আচার আচরণ, এগুলোকে একটুক্ষণ ফলো করা যায় এবং ওর সঙ্গে সময় কাটানো যায়, তাহলে আস্তে আস্তে ও কিন্তু কাছাকাছি যেতে দেয়। এখন আমরা কিন্তু অলমোস্ট প্রজাপতির গায়ে ক্যামেরা ঠেকিয়ে ছবি তুলতে পারি, এতটাই কাছে যেতে পারি। সেটা আমাদের অভিজ্ঞতা, এবং এত বছর ধরে, 18-20 বছর ধরে এই কাজটা করে চলেছি, তার একটা মানে অভিজ্ঞতা তো হয়েছে, তার একটা স্কিলও ডেভেলপ করেছে। মন দিয়ে করি, ভালোবাসি করতে বলে। এই প্রথম ওই গ্রেট এগফ্লাইট ছবি, সেই গ্রেট এগফ্লাইট ছবি তুলে আমি রিয়েলাইজ করলাম আমার যা ক্যামেরা, তাতে পাখি টাকির ছবি আর তুলবো না, ফুল আর প্রজাপতির ছবি তুলবো। এই সময় একটা মানে হয়ে গেল, মানে এমন একটা মানে আনন্দ পেয়ে গেলাম ওই প্রজাপতিটার ছবি তুলে। আমি আস্তে আস্তে প্রজাপতির দিকে ঝুঁকে পড়লাম, এবং এই যে ঝুঁকে পড়া, সেই ঝুঁকে পড়ার পরের পর্যায়টা অন্য আর অনেক কথা সেই পর্যায়ে, কিন্তু সেই সময় আমাকে খুব সাহায্য করেছে শুভঙ্কর পাত্র। কারণ উনি একমাত্র কিছু কিছু প্রজাপতির নাম জানতেন,
উনি কিছু প্রজাপতি চিনতেন। তারপর আমার সঙ্গে যুধাজিৎদার আলাপ হয়, আস্তে আস্তে আমার সঙ্গে বিজয় বাড়ভে, কৃষ্ণা মেঘ, এদের সবারই যোগাযোগ হওয়া শুরু হয় এবং আমার প্রজাপতি চর্চা একটা রূপ পায়। নেক্সট কোশ্চেন, স্টুডেন্ট এবং সাধারণ মানুষ যদি খুব সহজে বাটারফ্লাই আইডেন্টিফাই করতে চায় তাহলে কিভাবে সেটা শুরু করতে পারে, এবং তার জন্য যদি কোনো বইয়ের তুমি সন্ধান দিতে পারো? প্রজাপতি চর্চা করতে গেলে এখন আমি যেটা বলবো, আমি সন্দীপ, যেটা তোদেরও উচিত সেটা হলো যে প্রজাপতি চর্চার ক্ষেত্রে এখন বই তো ভীষণই দরকার, সে নিয়ে কোনো তর্ক নেই। আমি বইয়ের ছবি তোকে পরে পাঠিয়ে দেবো ছাত্রদের মধ্যে শেয়ার করার জন্য। আমি ঘরবন্দি, আর আমার সব বই রয়েছে আমার অফিসে, আমার সব নিজের বইও আমাদের অফিস লাইব্রেরিতেই রাখা থাকে, সবাই যাতে দেখতে পায় বা অ্যাক্সেসের মধ্যে থাকে। কিছু কিছু বই খুব জরুরি, যেমন বাংলার প্রজাপতি যুধাজিৎদার লেখা যে বইটি, ওই বইটা বা কৃষ্ণা ম্যাগের যে পুরনো বইটা, এই বই দুটোতে যে টেক্সটটা রয়েছে, মানে যে লেখাটা রয়েছে, বিবরণগুলো রয়েছে, সেগুলো ছোটদের খুব পড়তে হবে। পড়াটা এই জন্য জরুরি, ওইগুলো পড়লে বুঝতে পারবে ওরা যে ঠিক কোন জায়গাগুলোতে একটা অল্প সময় আমি প্রজাপতিটা দেখতে পাই। আমি কিন্তু একটা প্রজাপতিকে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সবসময় দেখার সুযোগ পাই না। কিছু কিছু ক্ষেত্রে যখন ওরা মাঠ পার্লিং করে সেই সময় আমরা অনেকক্ষণ ধরে একটা প্রজাপতিকে দেখার সুযোগ পাই, বাট অধিকাংশ ক্ষেত্রে এগুলো কিন্তু মোমেন্টারি, অর্থাৎ জব করে এসে বসে 2-1 মিনিট বা 25-30 সেকেন্ড থাকে এবং তারপরে উড়ে চলে যায়। কাজে এই যে স্বল্প সময়ের মধ্যে আমি হয়তো এমন একটা অ্যাঙ্গেলে বসেছি, আমি খুব ভালো করে ছবিটাও তুলতে পারছি না, কিন্তু আমি খালি চোখে যেটা দেখতে হবে সেই জিনিসগুলো কিন্তু বোঝার জন্য এই বইগুলো খুব জরুরি। তার সঙ্গে আমি অবশ্যই বলবো যে আই ফাউন্ড বাটারফ্লাইজ বলে যে ওয়েবসাইটটা আমরা বানিয়েছি, যেটা কৃষ্ণামে কুন্ত্রের নেতৃত্বে এনসিবিএস থেকে মেনটেন করা হয়, সেই আই ফাউন্ড বাটারফ্লাইজ যে ওয়েবসাইটটা, সেইটা খুব দেখা প্রয়োজন। কারণ প্রজাপতির ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস আছে, যেমন মানুষের মধ্যেও, যেমন তুই আর আমি একেবারে সম্পূর্ণ ভিন্ন দেখতে, কিন্তু দুজনেই মানুষ, তেমনি সম্পূর্ণ ভিন্ন দেখতে কমন গ্রাসিয়ালও আছে, সম্পূর্ণ ভিন্ন দেখতে প্রচুর প্রজাপতি আছে। অর্থাৎ প্রজাপতিদের মধ্যেও অনেক রকম ভেরিয়েশন আছে। তার মধ্যে হলো গিয়ে একটা হলো ইন্টারস্পেসিস ভেরিয়েশন আর ইন্ট্রাস্পিসিস ভেরিয়েশন, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন, যেটা অর্থাৎ একই প্রজাতির বিভিন্ন প্রজাপতি বলতে বিভিন্ন ইন্ডিভিজুয়াল, তারা আলাদা আলাদা দেখতে হয়, অনেক ক্ষেত্রে অনেকটা আলাদা দেখতে হয়। এই যে কোনটা তা সেই যে প্রজাপতিগুলো যেগুলো ওদের মানে আর 5টা ওই প্রজাতির যেগুলোকে দেখে আমরা আইডেন্টিফাই করতে শিখছি, সেই প্রজাপতিগুলোর থেকে অনেকটা আলাদা হওয়া সত্ত্বেও ওই প্রজাতিরই প্রজাপতি, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের আই ফাউন্ড বাটারফ্লাইজ আমাদেরকে খুব সাহায্য করবে। কারণ ওখানে এক একটা প্রজাতির অসংখ্য ছবি দেওয়া আছে, কিছু কিছু ক্ষেত্রে খুব কমই দেওয়া আছে, কারণ সেই প্রজাপতিগুলো এত বিরল এবং এত দুষ্প্রাপ্য এবং তার ছবি তোলা এতটাই কঠিন যে সেগুলোর হয়তো অনেক ছবি এখন আমরা তুলে উঠতে পারিনি। কিন্তু যেগুলো খুব সাধারণ প্রজাপতি, যেগুলো দিয়ে ছোটরা প্রজাপতি দেখা শুরু করবে, সেই জাতীয় প্রজাতির ছবি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 200, 300, 400 করেও আছে। এই যে একই প্রজাতির বিভিন্ন ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন আলাদা আলাদা ছবি দেখে, তাহলে কিন্তু ছোটরা শিখতে পারবে যে প্রজাপতি আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো কনসিডারেশনের মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসিডারেশন হলো ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন, বা এক একটা প্রজাপতির সমগোত্রীয় বা স্পিসিসের বাংলা কি স্পিসিসের একই স্পিসিসের প্রজাপতি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে নির্দিষ্ট প্যাটার্ন আছে, আবার অনেকের মধ্যে সেই প্যাটার্নটা একেবারেই নেই বা একদম অন্যরকম ফর্মে আছে। তা সত্ত্বেও তারা দুজন একই প্রজাতি, আর ওর থেকে কম তফাৎ থাকা সত্ত্বেও দুটো প্রজাপতি আলাদা প্রজাতির। এই জিনিসটা বোঝার জন্য বইয়ের সঙ্গে সঙ্গে আমি অবশ্যই সাজেস্ট করব যে আমাদের আই ফাউন্ড বাটারফ্লাইজ ওয়েবসাইটটা দেখার জন্য। আই ফাউন্ড বাটারফ্লাইজ ওয়েবসাইটটা দেখলে এই প্রসারতাটা, এই যে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশনের যে বিষয়টা, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কি হয়, আমরা একটা প্রজাপতি দেখা শুরু করার পর প্রবল উৎসাহী হয়ে উঠি, সেই সময় আমরা দুমদুম করে সব আইডেন্টিফাই করি, এটা এই, ওটা তাই, ওটা সেই। এই ক্ষেত্রে আমি যুধাজিৎদার একটা কথা বলবো। আমি একবার একটা কমন ইমিগ্রেন্টের একটা ফিমেল ফর্ম, তো তখন এসব জানতাম না, তখন আমি একদম বিগিনার্স, মানে একদম 2006-07 সাল। তো যুধাজিৎদার সঙ্গে আমি পারমাদানে কাজ করছি, আমাদের পারমাদানে একটা প্রজেক্ট ছিল নেচারমেটসের, সেটা করতে গিয়ে আমার চোখে একটু আলাদা লেগেছে প্রজাপতিটাকে, দুম করে, মানে খুব চেনা লাগেনি,
কিন্তু ধরে আনার পর আমি তলার ডানা দেখে আমার মনে হচ্ছে তো কমন ইমিগ্রেন্ট, কিন্তু ধরে এনে যুধাজিৎদাকে দেখালাম প্রজাপতিটাকে, যুধাজিৎদা প্রজাপতিটাকে ধরে জ্যান্ত অবস্থাতেই ধরে উপন্যাস সব দেখলো, দেখে ওটাকে ছেড়েও দেওয়া হলো। তাই বলে এটা কী প্রজাপতি যুধাজিৎদা? যুধাজিৎদা বললো একটু দেখে বলতে হবে। আর মানে তোমাকে দেখে বলতে হবে? বললো অর্জুন তুই তো বেশি চিনিস না, তাই তুই সহজে চিনতে পারিস, যখন অনেককে চিনে ফেলবি তখন দেখবি কাউকেই চিনতে পারছিস না। কাজে এই জিনিসটা কিন্তু, এটার ইঙ্গিতটা তখন ছিল, তখন আমাকে যুধাজিৎদা কোনো কঠিন ভাষায় বলেনি। এর কারণটা ছিল ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশান, ইন্ডিভিজুয়াল ফন্ট ভ্যারিয়েশান, এইগুলো একই প্রজাতির মধ্যে এত প্রকট এবং এত বিভিন্নতা আছে যে যুধাজিৎদা সেই ইঙ্গিতটাই দিয়েছিল যে যখন অনেক বেশি দেখে ফেলবি তখন দেখবি আরও কম চিনতে পারছিস। আমি ছোটদের বা স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে প্রজাপতি চেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে নয়, যত পারো, বিশেষ করে একটা জিনিস করা উচিত। আমাদের কয়েকটা বই আছে, যেটা বললাম যে যুধাজিৎদার বইটা পড়া খুব দরকার বাংলায়। ইংরেজিতে ব্রিগেডিয়ার ইভান্সের একটা বই আছে, আমি তোকে দরকার হলে PDF পাঠিয়ে দিতে পারবো। তাছাড়া কৃষ্ণমেঘের বই রয়েছে, কৃষ্ণমেঘদের ছোট ছোট অনেকগুলো বই বেরিয়েছে, বাটারফ্লাইজ অফ পাককে, বাটারফ্লাইজ অফ গারো হিলস, এইগুলোর বইগুলো রয়েছে, সেগুলোতে কিছুটা ওদের বর্ণনা দেওয়া রয়েছে। আমি অপেক্ষা করে আছি কৃষ্ণমেঘ একটা বড় বই লেখার কথা, এবং আইজ্যাক কেহিমকারের যে বইটা, সেই বইটাও খুব, মানে আমাদের জন্য ওটাই প্রথম বাইবেল আমাদের, আইজ্যাক কাহিমকারের প্রথম ভলিউমটা। দ্বিতীয় ভলিউমটাও বেশ উপযোগী, আমি নিশ্চয়ই বলবো। কিন্তু আমি অপেক্ষা করে আছি কৃষ্ণমেঘ একটা বড় বই দিচ্ছে যেখানে সবগুলোর বর্ণনা থাকবে। আমার বক্তব্য হলো বর্ণনার ক্ষেত্রে আমাদের না একটা ইউনিফর্মিটি থাকা ভালো। অর্থাৎ আমি ধর আমার বর্ণনা তো আর 5 রকম হতে পারে না, আমার হাইট একই আছে, মানে একটা পূর্ণবয়স্ক মানুষের তেমনি একটা প্রজাপতির ক্ষেত্রে বর্ণনা যদি বিভিন্ন লোক বিভিন্ন ভাষায় লেখে কিন্তু একই জিনিস বোঝাতে চায়, ইংরেজি তো আমাদের মাতৃভাষা নয়, ইংরেজি আমরা এখন হয়তো জানি, আমরা কথা বলতে পারি, আমরা পড়ে বুঝতেও পারি, কিন্তু একই কী হবে যে একই জিনিসের বর্ণনা 5 রকমভাবে লেখা হবে, কিন্তু জিনিসটা তো একই। তাই জন্য 5 রকমভাবে লেখার জন্য একই জিনিসকে 5 রকম অনেকের মনে হতে পারে, বা শুরুতে একটা কনফিউশন তৈরি হতে পারে। তো এই কনফিউশনটা অ্যাভয়েড করার জন্য আমি আমার লেখা বা আমাদের তৈরি করা যে বইগুলো, তাতে কোনোটাতেই প্রায় বর্ণনার উপর জোরই দিইনি, আমি ছবি দিয়েই বোঝাতে চেয়েছি। এবং আমি যে জিনিসটার উপর জোর দেওয়ার কথা বলেছি সেটা হলো হ্যাবিটের উপর, অর্থাৎ প্রজাপতিটা কীরকম আচরণ করছে জঙ্গলে সেই সম্বন্ধে যদি একটু ধারণা থাকে, তার সঙ্গে যদি ছবি মিলিয়ে দেখা যায়, তাহলে কাছাকাছি দেখতে প্রজাপতির কিন্তু আচরণের বিভিন্নতা থাকে। অর্থাৎ দেখতে একই রকম কিন্তু তাদের আচরণ আলাদা আলাদা। তো এই আচরণগুলো সম্বন্ধে যদি আমরা একটুখানি মনোযোগ দিয়ে দেখা শুরু করি, তাহলে কিন্তু আমার মনে হয় প্রজাপতি দেখাটা অনেক সুন্দরভাবে শেখা যাবে, প্রজাপতি দেখে চিনতে পারাটা, এবং খুব ইন্টারেস্টিংলি নিজস্ব একটা ধারণা তৈরি হবে, যেটাকে কিন্তু আমরা মানে আমি সেটাকে ভীষণ গুরুত্ব দিই। অর্থাৎ এইভাবে যদি দেখা শুরু হয়, বুকিশ না হয় পুরো ব্যাপারটা, বই তো নিশ্চয়ই পড়বে, ফিরে এসে পড়বে, পড়ে জঙ্গলে গিয়ে প্রজাপতি খোঁজাটা খুব একটা আমি সাপোর্ট করি না। হাতে একটা পিক্টোরিয়াল গাইড থাক, একটা ধারণা থাক কী কী প্রজাপতি আর জঙ্গলে আছে, জঙ্গলে যাওয়ার আগে অবশ্যই সেই জঙ্গলে বা সেই জায়গায় কী কী প্রজাপতি পাওয়া যায় তার সম্বন্ধে একটা ধারণা তৈরি করে যাওয়াটা খুব জরুরি। তাহলে সুবিধে হয় প্রজাপতি সম্বন্ধে একটা আইডিয়া করতে। কিন্তু মনটা খোলা রাখতে হবে, প্রজাপতির আচার আচরণ এবং প্রজাপতির ব্যবহার, প্রজাপতির কীরকম জোরে উঠছে না আস্তে উঠছে, কতক্ষণ বাদে বাদে বসছে না আদৌ বসছে না, বসলে গাছের ওপর দিকে বসছে না গাছের নিচের দিকে বসছে, ছায়ায় বসছে না খুব রোদ্দুরে বসছে, নদীর পাড়ে বসছে না কাদার উপর বসছে, না শুকনো মাটিতে বসছে, এরকম নানাবিধ জিনিসের প্রতি নজর রাখতে হবে। এবং প্রজাপতি অন্য প্রজাপতির সঙ্গে কীরকম ব্যবহার করছে, অর্থাৎ অন্য প্রজাপতিকে কি তেড়ে যাচ্ছে নাকি ইগনোর করছে, প্রজাপতির একটা প্রজাপতিকে অনেকক্ষণ ধরে দেখতে পাওয়ার সুযোগ হলে সে ওই অনেকটা সময়ের মধ্যে কি কি করছে, অর্থাৎ সে শুধুই উড়ে বেড়াচ্ছে, না মাঝে মাঝে মধু খাচ্ছে, না মাঝে মাঝে চুপ করে বসে রয়েছে, না মাঝে মাঝে ডানা খুলে বসে রয়েছে, না সব যখনই বসছে ডানা বন্ধ করে বসছে, যখনই বসছে পাতার তলায় গিয়ে বসছে, এই সব জিনিসগুলোকে খুব মন দিয়ে দেখা। এই দেখাটা যদি অভ্যাস করা শুরু করে তাহলে কি হবে, যে দেখছে না তার একটা ইনটিউশন তৈরি হবে, অর্থাৎ তার নিজস্ব একটা দেখার চোখ, দেখে বোঝার অভ্যেস তৈরি হবে। প্রজাপতি বা যে কোনো জন্তু জানোয়ার, যে কোনো প্রাণী দেখার ক্ষেত্রে, গাছ দেখার ক্ষেত্রে একটা সুবিধা আছে কি, গাছ তো পালিয়ে যায় না, তো গাছকে আমরা অনেক সময় ধরে অনেকভাবে মেপে পাতার শেপ ওই সব কিছু খুব কাছ থেকে ধরে ছুঁয়ে দেখতে পারি। একটা পাতা ছিঁড়ে আমরা সবসময় গন্ধ শুকে নিই,
যাতে পাতার গন্ধটাও আমাদের মনে থাকে, পাতার শেপটা, ছোট পাতার শেপ আর বড় পাতার শেপের মধ্যে কোনো তফাৎ আছে কি না, সরু ডাল আর মোটা ডালের মধ্যে কী তফাৎ, মেন স্টেমটার গাটা কীরকম, হাত বুলিয়ে দেখে নেওয়া, সেগুলো একটা গাছের ক্ষেত্রে সম্ভব, কিন্তু প্রাণীর ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। প্রাণীর ক্ষেত্রে আমরা সব সময় ফিজিক্যাল কন্ট্যাক্টটাকে অ্যাভয়েড করি, কারণ ফিজিক্যাল কন্ট্যাক্টে গিয়ে প্রাণী দেখা মানে সেটা কিন্তু বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে কোনো না কোনো ক্ষেত্রে। আমাদের প্রজাপতির ক্ষেত্রে হয়তো ওই অর্থে বিপজ্জনক নয়, তাহলেও প্রজাপতির ক্ষেত্রে প্রজাপতির জন্য খুব বিপজ্জনক, কারণ আমি যদি ভালো করে ধরতে অভিজ্ঞ না হই আর একটা প্রজাপতিকে দুম করে ধরে ফেলি, অধিকাংশ ক্ষেত্রেই সেটা মরে যায়, মানে সে আর মানে আগের মতন সুন্দর করে উঠতে পারে না, বা সে আর কিছুদিনের বেশি বাঁচেও না। তাই জন্য কারোর কোনো কোনো ক্ষেত্রে আমাদের জন্য বিপজ্জনক, কোনো কোনো ক্ষেত্রে উল্টো দিকের প্রাণীটার জন্য বিপজ্জনক হয় যখনই আমরা ফিজিক্যাল হ্যান্ডলিংয়ে যাই। কিন্তু ইনটিউশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি কোনো বিষয় নিয়ে, এটা আমি সবাইকেই বলছি, যে 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 বিষয় নিয়েই কাজ করবে, অর্থাৎ প্রজাপতি নিয়ে কাজের ক্ষেত্রে বলছি না, প্রজাপতি হোক, মথ হোক, পিঁপড়ে হোক, বা অন্য কোনো প্রাণী, সে মানে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া যাই হোক, এদের সঙ্গে একটা এমন সম্পর্ক তৈরি করতে হবে এদেরকে দেখতে দেখতে, যে এরা এটার পরে কি করতে পারে সেই ধারণাটা যেন আস্তে আস্তে তোমাদের নিজেদের মধ্যে আসা শুরু হয়। অর্থাৎ দেখাটা অনেক দেখতে হবে, বারবার দেখতে হবে, এবং একই জিনিসকে বারবার দেখতে হবে। অর্থাৎ কমন গ্রাসিয়ালও তুমি দেখে ফেলেছো, চিনে ফেলেছো, মানে আর হলুদ রঙের একটা প্রজাপতি উঠছে তার দিকে অতটা গুরুত্ব দিচ্ছ না, সেটা মূর্খামো হয়ে যাবে। কারণ সে হয়তো এমন একটা কোনো আচরণ করলো যেটা তুমিই প্রথম দেখতে পেলে, এবং তোমার ডকুমেন্টেশনটাই একটা ফিল্ড নোট হিসেবে সেই জায়গায় গেল। কাজেই প্রজাপতি চেনা বা জানার ক্ষেত্রে বই তো আমি বললাম, আমি আরও আমি বেশ কিছু বইয়ের PDF পাঠিয়ে দেবো, যেটা তুই শেয়ার করতে পারবি তোর স্টুডেন্টদের সঙ্গে। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হলো বইটা অবশ্যই দেখতে হবে, যুগাজিতার বইটা পড়তে হবে, বাংলার প্রজাপতি, এগুলো কলেজের লাইব্রেরিতে থাকা উচিত। ব্রিগেডিয়ার ইভান্সের বইটা পড়তে হবে, আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়ান বাটারফ্লাইজ। উইন্টার ব্লিথের বই আছে, সেই উইন্টার ব্লিথের বই পড়তে হবে। আমি বইটার নামটা এক্ষুনি মনে করতে পারছি না, আমরা ওকে উইন্টার ব্লিথের বই বলি। একটাই বই আছে ইন্ডিয়ান বাটারফ্লাইজের উপর ওনার। তাছাড়া আরও অনেক ডিন আইসভিলের বই আছে, কৃষ্ণমে কুন্তের বই আছে, আমাদের পিটাস মেটাসেকের বই আছে, অনেকের লেখা বই আছে, বইয়ের অভাব নেই। আমাদেরও বেশ কিছু বই রয়েছে, বাটারফ্লাইজ অফ গরুমারা, বাটারফ্লাইজ অফ বক্সা, বাটারফ্লাইজ অফ বেঙ্গল প্লেন্স, সুন্দরবনের প্রজাপতি। যত এই বইগুলো ঘাঁটবে তত তোমার জানাটা হবে, এটা নিয়ে কোনো তর্ক নেই। কিন্তু আমি আবারও বলছি, অ্যানিমেল নিয়ে কাজ করতে গেলে বুকিশ নলেজ নিয়ে ফিল্ডে যাওয়ার থেকে ফিল্ড থেকে ফিরে তোমার নলেজটা, তোমার দেখাটা, তোমার বোঝাটাকে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখাটা আই উইল অলওয়েজ প্রেফার। তাহলে কি হবে, বই ছাড়াও তুমি কিন্তু অনেক কিছু দেখতে পাবে। তুমি যখন বুঝে যাবে হ্যাঁ আমি এটাই দেখেছি, তার এই সাতটা এরকম সব মিলে যাচ্ছে, কিন্তু তাছাড়াও আমি তো এরকম দেখলাম, সেই যেটা তুমি আলাদা দেখলে, যেটা কোনো বইতেই লেখা নেই, সেই দেখাটার উপর তুমি তাহলে জোর দিতে পারবে। সেই দেখাটা যদি তুমি বারবার ফিরে ফিরে দেখো, সেটা নিয়ে তুমি একটা ছোট নোটও লিখতে পারবে। কাজেই প্রজাপতি দেখার ক্ষেত্রে আমার যেটা প্রজাপতি চেনা বা দেখার ক্ষেত্রে আমার যেটা সাজেশন, সেটা হলো যেখানে প্রজাপতি দেখা যায় সেই সব জায়গায় ঘন ঘন যাও। একটা প্রজাপতিকে তুমি দেখা হয়ে গেছে, চেনা হয়ে গেছে, এই জিনিসটা একদম মাথা থেকে সরিয়ে দাও। আমি কোনো প্রজাপতি চিনি না, আমি প্রত্যেকটা প্রজাপতিকে নতুনভাবে দেখি, প্রত্যেকবার যখন দেখি নতুনভাবে দেখি। আমি আমি ফরচুনেট, আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই জিনিসপত্র, কিন্তু যারা তোমরা বলো না, যাদের মাথা আমাদের থেকে অনেক বেশি ভালো এবং সমৃদ্ধ, যারা অনেক কিছু মনে রাখতে পারো, তাদেরও বলছি ভুলে যাবে মানে ফর দ্য টাইমিং ভুলে যাবে যে তুমি একে দেখেছো। নতুন করে দেখো, একই জিনিসকে বারবার নতুন করে দেখো, তুমি দেখবে সেই জিনিসটা প্রতি আগ্রহ তোমার বজায় থাকবে, এবং সত্যি সত্যি একদিন তুমি এমন কিছু নতুন দেখে ফেলবে যেটা আমরা এখনও দেখে উঠতে পারি। আমার পরবর্তী প্রশ্ন, এই ফিল্ডে রিসার্চ বা গবেষণার কি সুযোগ আছে? আমরা যখন ছোট ছিলাম সেই সময় কিন্তু প্রজাপতি নিয়ে গবেষণা, বা প্রজাপতি বলে না, মানে বন্য প্রাণ নিয়ে পড়াশোনার ক্ষেত্রেই একটা সীমাবদ্ধতা ছিল। অর্থাৎ আমরা খুব বেশি জানতাম না কি করা যেতে পারে রিসার্চ হিসেবে, এবং কোন বিষয়ে পড়লে সেই রিসার্চটায় সুবিধা হবে। কেমিস্ট্রি পড়লে সুবিধা হবে না, জুলজি পড়লে সুবিধা হবে না, বোটানি পড়লে সুবিধা হবে, এই সম্বন্ধেও কোনো পরিষ্কার ধারণা ছিল না। কিন্তু যেটা ইচ্ছে ছিল, আর তখন গুগল ছিল না, তখন ইন্টারনেটের কোনো অস্তিত্বই ছিল না। আমি 1992, 93, 94, 95 কথা বলছি, তখন ইন্টারনেট আসেইনি। তো ফলে আমাদের পক্ষে অনেক বেশি খোঁজখবর পাওয়ার সুযোগও সেরকম ছিল না। এখন কিন্তু মানে রিসার্চের সুযোগ বলো বা গবেষণার সুযোগ বলো এই বিষয়ে, আমাদের বন্যপ্রাণ নিয়ে, সেটা মারাত্মক। এবং যত এই জাতীয় এখন তোমরা
যে সুযোগে এই ভিডিওটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই লকডাউন, এই যে আমরা ঘরে আটকে আছি এবং সারা পৃথিবীকে ঘরবন্দি করে দিয়েছে একটা অতি ক্ষুদ্র কণা, যাকে খালি চোখে কেন অত্যন্ত ভালো মানে পাওয়ারফুল মাইক্রোস্কোপ ছাড়া যাকে দেখাই সম্ভব নয়, সেরকম একটা কণা এই যে আটকে দিয়েছে আমাদের সারা পৃথিবীকে একসঙ্গে ঘরে। ডোনাল্ড ট্রাম্পকে ভুলভাল কথা বলতে বাধ্য করছেন, মমতা ব্যানার্জিকে পাগলের মতন দৌড় করাচ্ছেন, মোদিজিকে অসম্ভব মাথা ঘামাতে হচ্ছে কোথা থেকে কী ব্যবস্থা করা যায়, কীভাবে দেশটা কীভাবে চলবে। ইটালিতে মৃত্যুর হাহাকার, চীন এরা কিছু ছকবাজি করছে বলে আমাদের ধারণা, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইংল্যান্ড, মানে যত বড় দেশ, যত নামকরা দেশ, যত বিখ্যাত দেশ, যেসব দেশে তোমরা যাওয়ার স্বপ্ন দেখো, সেই দেশের সঙ্গে ভারতবর্ষ, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া বা আরও সাধারণ অনেক দেশ সবাইকে এক আসনে বসিয়ে আমেরিকা রাশিয়ার অবস্থাকে এক করে দিয়ে, আমেরিকাটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি, কিন্তু রাশিয়ার অবস্থা খুব যে ভালো তা তো নয়, মানে সবাইকে কান ধরে এক লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কি না একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণীকণাও বলা যাবে না, অর্ধেক প্রাণীকণা। তাহলে কোনো প্রাণীকণা যদি এর পেছনে পড়ে, আমাদের পেছনে, বা যদি সমবেতভাবে হঠাৎ একসঙ্গে 300-400 হাতি কোনো একটা জঙ্গল থেকে বেরিয়ে বলে যে এই ছোট্ট গ্রামটাকে বা এই শহরটাকে চল আজকে পাড়িয়ে দিয়ে আসি, আমাদের কিন্তু হাত পা বাঁধা। আমরা হয়তো একটা হাতির দলকে তাড়াতে 500 লোক মিলে যখন হুলাপার্টি করি, তখন যেরকম দেখা যায় ওই হুলাপার্টি আমি নিজে হুলাপার্টিতে থেকেছি, আমি নিজে হাতির মুখে পড়েছি, আমি গ্রামে হাতি ঢুকেছি আর আমি সেই গ্রামেই আছি সেই মুহূর্তে, এরকম ঘটনা বহুবার ঘটেছে। আমি সবসময় একটা কথাই ভেবেছি যে ওই একটা দুটো চারটে বলে আমরা এইসব যথেচ্ছ অসভ্যতা করে পার পাচ্ছি। যদি ওরা সংখ্যায় বেশি আসে একসঙ্গে, ধরো 50টা হাতি যদি প্ল্যান করে আসে, এবং ওরা কিন্তু প্ল্যান করতে পারে, ওরা নানাবিধ প্ল্যান করতে পারে, ওরা যদি প্ল্যান করে আসে আমাদের কিন্তু মানে আমাদের শহরের মানে গুলি করেও তুমি পাবে না, কারণ একটা হাতির সামনে না সব গুলি চালানোর জন্য যে মনের জোর দরকার, একটা হাতি তোমার দিকে তেড়ে আসছে, বাঙালির সেই মনের জোর নেই। যারা প্রফেশনাল হান্টার বা প্রফেশনাল ওয়াইল্ড লাইফার, সেরকম 2-4 জন ছাড়া একটা সাধারণ বাঙালি তোমার হাতে যদি একটা বন্দুক ধরিয়ে দিয়ে তোমার দিকে একটা হাতি তেড়ে আসছে 10-20 ফুটের মধ্যে, তুমি বন্দুক তুলতেই পারবে না, তার আগেই তুমি মানে তোমার হার্ট অ্যাটাকেই মরে যেতে পারো আর। ফলে আমরা যেটা ভাবি মানে আমরাই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, এবং ডলফিনের বুদ্ধি আমাদের একটু কাছাকাছি, এর বুদ্ধি আমাদের একটু কাছাকাছি, আমরা মূর্খ। একদম বাংলা ভাষায় বললে আমরা মূর্খ। আমরা যন্ত্রের ব্যবহার ভালো জানি, আমাদের নিজেদের যোগ্যতা কতটুকু। হাতির তো এইসব করার জন্য কোনো যন্ত্র লাগে না, তার বুদ্ধিটা তার নিজের মস্তিষ্ক প্রসূত, তার ডিসিপ্লিনটা তার দলের মধ্যে, মানে তার হাতে কোনো রকম ইন্টারনেট নেই, কোনো গুগল নেই, কোনো বন্দুক নেই, কিচ্ছু নেই। তাদের কোঅর্ডিনেশন ইজ কমপ্লিটলি দেয়ার ওন, দে আর সেলফ ইন্ডিপেন্ডেন্ট। আমরা কিন্তু, আমি একটা কথা সবাইকেই বলি, কালকে আমাদের সবার জামা কাপড় খুলে নিয়ে আমাদের নিজস্ব চামড়া ছাড়া আর গায়ে কিছু নেই, এই অবস্থায় এই চৈত্রের গরমের মধ্যে, বা বৈশাখ আসছে, বৈশাখ তো এসে গেছে, বৈশাখের এই গরমে রাস্তায় ছেড়ে দেওয়া হোক, কজন আমরা টিকবো বলো তো? সেখানে একটা ছোট্ট পাখি, যে পাখিটার ওজন 35 গ্রাম 40 গ্রাম, সে হিমালয় টপকে ভারতবর্ষে চলে আসে। কাজে এদের বুদ্ধি, এদের নেভিগেশন সেন্স, এদের নিজের শরীরের যে কি বলবো মানে মেটাবলিজমটাকে কন্ট্রোল করা, এই যে এত দীর্ঘ রাস্তা পাড়ি দিতে পারে এবং স্বল্প আহার করেও সেটাকে ম্যানেজ করতে পারে, সারা পৃথিবীর ম্যাপটা এদের চেনা। আমরা বলো তো কজন আজকে মানে জিপিএস হয়ে গেছে তো আরও কেলেঙ্কারি, কজন একটা বাড়িতে 1 বছর বাদে যদি যাই, খুব গলিঘুচির মধ্যে, মানে খুব একটা আনইউজুয়াল জায়গার একটা বাড়িতে তুমি একবার গেছো, 1 বছর বাদে সেখানে যদি তোমাকে একা একা যেতে হয়, কজন আমরা পারবো বলো তো? সেখানে এরা কত দেশ, কত নদী, কত পাহাড় পেরিয়ে বছরের পর বছর এক জায়গায় চলে আসে। এই যে পায়ে আমরা বার্ডকে রিং করে তো দেখেছি যে একটা পাখি এক জায়গায় বছরের পর বছর আসছে, এবং নানা পথ দিয়ে আসছে, সে এক পথে আসছে তাও নয়, অর্থাৎ সে একবার যে পথে এসছে অন্যবার হয়তো একটু অন্য দলের সঙ্গে অন্য পথেও আসছে, কিন্তু তারপরে এসে পৌঁছে যাচ্ছে ঠিক সে যেখানে আসতে চায় সেখানে। আমাদের পরিচিত অনেক বন্ধু বান্ধবদের যারা আমরা নিয়মিত পাখি বা জীব বৈচিত্র্যের চর্চা করি, তাদের বাড়িতে, অনেকের বাড়িতে ধরো একটা ব্লাইথ স্ট্রিট ওয়ার্বলার বছরের পর বছর আসছে এবং তার বাগানেই থাকে। এরকম ঘটনা যে ঘটছে, এই যে জিনিসগুলো, সেগুলো কি আমার তোমার পক্ষে করা সম্ভব? প্রথমেই হলো যখন তুমি নিজেকে মানে মানুষ, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই ভাবনা নিয়ে যখন তুমি কাজ শুরু করবে,
তখন গবেষণা করার দরকার নেই, কারণ যে গবেষক সে বায়াসড। গবেষণা করতে গেলে কিন্তু খুব খোলা মনে করতে হবে এবং প্রত্যেকটা প্রাণীকে অসম্ভব শ্রদ্ধা করে করতে হবে। এটা গেল একটা। সেইটা যদি সেই মানসিকতা নিয়ে যদি কাজ করো, গবেষণার সুযোগ মারাত্মক মারাত্মক। এবং আমরা যত গবেষণা হচ্ছে, যত আমরা জিনিসপত্র সম্বন্ধে জানতে পারছি, তত দেখছি যে আমরা আমরা তো ঠিক জানি না কে আমাদের প্রথম স্থপতি, কে প্রথমে 4টি ইট দিয়ে বা 6টা 8টা 10টা বা কিছু পাথরের টুকরো জোগাড় করে প্রথম বাসাটা বানিয়েছিল, সেই মানুষটির কথা আমরা জানি না। কিন্তু আমি নিশ্চিন্ত জানি সেই মানুষটা, ধরো যারা বাসা বানাতে পারে এরকম পাখি প্রাণী, এদের অনুকরণই করেছিল। আমরা তাকে অনুকরণ করেছি, কারণ তার ভাষাটা আমরা তখন বুঝতাম আস্তে আস্তে। তারপরে সেই অনুকরণটা, হ্যাঁ, আমাদের যেখানে আছে সেই অনুকরণটা এবার আমরা আমাদের সুবিধার মতন করেছি। কিন্তু তুমি কি জানো যে একটা পিঁপড়ের বাসাও তার সুবিধার মতনই বানানো, এবং তারাও নিয়মিত গ্রীষ্মে একরকম, বর্ষায় একরকম, শীতে একরকম তার ভিতরের জিনিসপত্র বদলে নেয়, তার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে, সেটাকে গুছিয়ে নেয়। আমরা কি সেগুলো নিয়ে চর্চা করি? যদি দেখা যায় যে কি কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করছে, তাহলেও কিন্তু ওরা খুব একটা পিছিয়ে থাকবে বলে আমার মনে হয়। অর্থাৎ গবেষণার প্রচুর জায়গা রয়েছে, এবং এই গবেষণাটা আরও জরুরি এই জন্য যে এই জাতীয় করোনা বা এই জাতীয় প্যান্ডামিক যাকে বলা হচ্ছে, যেগুলো প্রাণীবাহিত বা প্রাণীকৃত বা অণুজীবকৃত বা অর্ধজীব, এই ভাইরাস তো তোমরা জানো, তোমরা সব এই বিষয় নিয়ে পড়ছো, যে এটা ইটস নট আ কমপ্লিট লাইফ, ইটস আ লাইফ উইচ অনলি ক্যান বি কমপ্লিটেড ওয়েন ইট হ্যাজ আ হোস্ট। তো এই যে ভাইরাস, এই ভাইরাস পর্যন্ত আমাদের এরকম একটা প্যান্ডামিকের মধ্যে ফেলতে পারে, বা এই জাতীয় ঘটছে, কখনো ইঁদুর ফেলেছে, কখনো বাদুড় ফেলছে, কখনো শুয়োরের জন্য হচ্ছে, মানে হাতিবাঘ এখনো মাঠেই নামেনি, আমরা কোনো মানে ওই সব বড় সড়োদের সামনাই করতে হয়নি। মানে কাজে এদের নিয়ে যদি গবেষণা করা হয়, এদের সোশ্যাল স্ট্রাকচার, এদের ইন্টারঅ্যাকশান, তাহলে আমরা কিন্তু অনেক বেশি নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। তুমি যদি শুধুমাত্র ব্রিডিং বায়োলজি নিয়ে, কোনো একটা পাখির বা কোনো একটা প্রজাতির ব্রিডিং বায়োলজি নিয়ে কাজ করো, তুমি দেখবে যে তারা কীরকম সেই সব ক্ষেত্রে রুথলেস। অর্থাৎ একজন মা দেখলো তার এই বাচ্চাটা দুর্বল, সে আর 5টা পাখিকে এড়িয়ে, আর 5টা পাখির তারাকে সামলে, সাপ, ছোট অন্যান্য প্রাণী যেমন মার্টিন বা ভামবিড়াল বা বনবিড়াল ইত্যাদি প্রভৃতিকে সামলে, গোসাপ, এদেরকে সামলে, এর ভবিষ্যৎ খুব দুর্বল, এ পারবে না। মা কিন্তু নিজে হাতে সেই বাচ্চাটাকে ফেলে দেয় বাসা থেকে। অর্থাৎ ওদের কিন্তু কার্বন ফুটপ্রিন্ট যদি তুমি বলো, আমাদের দেখো, আমি মানে এটাকে কেউ ব্যক্তিগতভাবে এইভাবে নিও না যে আমি বলছি যে তাহলে দুর্বল জন্মানো মানুষকে তাহলে মার ফেলে দেওয়া উচিত, মেরে দেওয়া উচিত, সেটা নয়, কখনোই আমি সেটা বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি যে আমরা যদি প্রথম থেকেই সেরকম হতাম, তাহলে কিন্তু হয়তো বা অনেক ফিট একটা জেনারেশন আমরা থাকতাম। আমাদের ফিটনেস তুমি বলো যে যে কোনো, মানে আমাদের কচ্ছপের মতন এন্ডিওরেন্স নেই, আমাদের কোনো রকম ইম্পালার মতন, কল্পনা ইম্পালা ছেড়ে দাও তুমি, মানে পাতি জোরে দৌড়তে পারে এরকম প্রাণীর সঙ্গেও আমাদের কোনো তুলনা চলে না। আমরা পাহাড়ে উঠতে গিয়ে হাঁপিয়ে যাই, কিছু লোক, কজন সারা পৃথিবীতে কজন মানুষ পাহাড়ে চড়তে পারে এবং চড়ে ফিরে আসতে পারে তুমি বলো? যত লোক পাহাড়ে চড়ে তার একটা সিগনিফিকেন্ট মোর দ্যান 10-15% যারা হাই অল্টিটিউডে যায় তো মারাই যায় কোনো না কোনো সময়। মানে প্রথমবার গিয়েই হয়তো যাচ্ছে না, কিন্তু 5বার গিয়ে মারা যাচ্ছে, এরকম ঘটনা আমরা প্রত্যেক বছর এই পাহাড়ে ওঠার সময় শুনি। কাজেই আমাদের এন্ডিওরেন্স বলো বা আমাদের যে ফিজিক্যাল ফিটনেস, সেগুলোকে কিন্তু আমরা কম্প্রোমাইজ করছি। তার কারণ আমরা ইমোশনালি অনেক বেশি এগুলোকে পাত্তা দিচ্ছি। আমাদের একটা সময় মানুষ নিশ্চয়ই এগুলো কত পাত্তা দিত না, তাই মানুষ এই জায়গায় পৌঁছতে পেরেছে। কিন্তু এই জায়গায় পৌঁছানোর পরে যে জিনিসগুলো আমাদের হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু অন্য কোনো প্রাণী জগতের অন্য কারোর মধ্যে নেই। তারা কীভাবে সেই জিনিসটাকে অ্যাভয়েড করে, তারা প্রচুর খায়, শীতকালে ঘুমায়, আবার গরমকালে দেখবে একদম ঋত্বিক রোশন হয়ে বেরিয়ে পড়ে। তারা প্রায় সকলেই মানে যদি তুমি ফিটনেসের কথা বলো, তাহলে তারা সকলেই প্রায় ক্যাটরিনা কাইফ, করিনা কাপুরদের মতন ফিট দেখতে, অ্যাটলিস্ট ফিজিক্যালি ফিট। এন্ডিওরেন্স এদের চার গুণ, কেন 40 গুণের বেশি, কারণ এদেরকেও আবারও বলছি, এদেরকে তো মেকআপ ছাড়াই সমস্যা হয়। তারপরে যদি তুমি রাস্তায় নামিয়ে দাও, হাঁটতে বলো 2 মাইল বৃষ্টির মধ্যে ভিজে আর রোদ্দুরের তেজে, তাহলে তো এদের ফিটনেসের এরা কতটা ফিট সে নিয়ে একটা প্রশ্ন চলে আসবে। অ্যান্ড বিরাট কোহলিদের কথা বলা যেতে পারে যে বিরাট কোহলিরা ফিট, কিন্তু তাদের ফিট থাকার মোটিভেশন, একটা বড় মোটিভেশন হলো রেকর্ডস, তার একটা বড় মোটিভেশন হলো ভারতবর্ষের খেলা।
সাধারণ মানুষ, আমরা তোমরা মানে যারা এখনও ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করা শুরু করিনি, আমরা এখনও পর্দায় নামিনি, বা আমরা এখনও সেরকম কিছু করছি না, আর কোনো দিনই করবো না, আমরা হয়তো সাধারণ চাকরিজীবী হয়ে গবেষক হয়ে জীবন কাটানোর কথা ভাবি, আমাদের মধ্যে কিন্তু সেই ফিটনেস বা সেই এন্ডিওরেন্স এগুলো নেই। এগুলো যদি সত্যি সত্যি ফিরিয়ে আনতে হয়, যেটা একসময় নিশ্চয়ই মানুষের মধ্যে ছিল, তাহলে কিন্তু আমাদের গবেষণা করতে হবে এদের স্বভাবগুলো, এরা কীভাবে নিজেদের ম্যানেজ করে, এরা কোন জায়গায় সংযমী, কোন জায়গায় অসংযমী, এদের নিজেদের মধ্যে মারামারি, এদের ওপেননেস, এদের প্র্যাকটিক্যালিটি, এগুলো আমাদের জানতে হবে, সেগুলো গবেষণার মাধ্যমেই জানা। ইথোলজিক্যাল রিসার্চ খুব দরকার। আমরা কিন্তু অনেক বেশি আমাদের গবেষণাই বলো বা আমাদের মন থাকে কি নতুন একটা প্রাণী আবিষ্কার করা গেল কি না, নতুন কোনো ঘটনা, নতুন প্রাণী খুবই দরকার, কিন্তু তার থেকে অনেক বেশি দরকার যে প্রাণীটা আমাদের আশপাশে আছে, যার থেকে আমরা কোনো না কোনোভাবে উপকৃত হই, তার স্বভাব ব্যবহার এগুলো সম্বন্ধে যত বেশি সম্ভব তত বেশি জানা। কারণ এদের দ্বারা কিন্তু আমরা কোনো না কোনো এক সময় প্রভাবিত হয়ে আমাদের অনেক কিছু শিখেছি। কাজে কোথা থেকে সেই শিক্ষাগুলো শুরু, এবং সেই সব ওদের থেকে শিখে আমরা হয়তো টেকনিক্যালি বলতে গেলে অনেকটা এগিয়ে গেছি ওদের থেকে, কিন্তু অনেক জায়গায় তো পিছিয়ে আছি। তো সেই পিছিয়ে থাকা, এগিয়ে যাওয়া, এগুলো নিয়ে প্রচুর কাজ করা দরকার। এবং কনজারভেশন যে জিনিসটা, সেটা হলো কি জানো, মানে আমাদের এইখানে আমরা কিন্তু ভীষণভাবে থিওরিটিক্যাল কনজারভেশনিস্ট, অর্থাৎ এটা করে দিলে, এই আইনটা করে দিয়ে কনজারভেশন করছি আমরা, একটা ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করে কনজারভেশন করছি আমরা, ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করার পর তার মধ্যে প্রচুর কনস্ট্রাকশন, আমরা আমাদের স্ট্র্যাটেজিক কনস্ট্রাকশন করছি, যেখানে আমাদের লোক থাকবে, যেখানে আমরা মনিটরিং করব, যেখানে আমাদের সেফটি থাকবে, যেখানে ট্যুরিস্ট ঢুকলে বাথরুম করতে যাবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কনজারভেশনের মূল উদ্দেশ্যটা কী? কনজারভেশনের মূল উদ্দেশ্যটা হলো, বা সংরক্ষণের মূল উদ্দেশ্যটা হলো, যাদের কথা ভেবে এই কাজটা আমরা করছি তারা যেন আমাদের মতন করেই বাঁচতে পারে, অর্থাৎ চাইলে এখান থেকে ওখানে যেতে পারে, চাইলে নতুন মানুষের সঙ্গে, নতুন মানে সব প্রজাতির নতুন একজনের সংস্পর্শে আসতে পারে, মারামারি করতে পারে, খুনোখুনি করতে পারে, ভালোবাসাবাসি করতে পারে। আমরা যদি এই ওপেননেসটা, যে ওপেননেসটাকে আমরা সোশ্যাল ফ্রিডম বলি বা লিবারাল বলি, আমাদের যেসব, আমরা যদি একটা কনজারভেশন প্ল্যানে এই লিবার্টিগুলোকে না অ্যাড করি, এই ফ্রিডমগুলোকে না অ্যাড করি, সেই কনজারভেশন প্ল্যানটাকে কিন্তু আমি আদৌ কনজারভেশন প্ল্যান বলে মনেই করি না। এই অ্যানিমাল বিহেভিয়ার বা ইথোলজিক্যাল অ্যাসপেক্টের গবেষণাকে আমি খুব গুরুত্ব দেব, জেনেটিক লেভেলের গবেষণাকে আমি খুব গুরুত্ব দেব, কারণ এবং জিন থেকে আমরা কি পেতে পারি তার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে। আর এখন একটা নতুন বিষয় বেরিয়েছে, সেটা তোমরা একটু সার্চ করো এবং পড়াশোনা শুরু করো, সেটা হলো এপিজেনেটিক্স। কাজে তুমি বুঝতে পারবে যে জিনে যেমন সব কিছুই মানে গুছিয়ে রাখা থাকে, তেমনি তাকে সে কিন্তু এক্সপ্রেস করে। আমি এপিজেনেটিক্সের একটা ছোট্ট মানে সরল ভার্সন যদি তোমাদের বলি, সন্দীপ তোমাদের অনেক সুন্দর করে বলে দিতে পারবে, কেন ও আমার থেকে এগুলো অনেক ভালো করে বলার জায়গায় অনেক বেশি যোগ্য ব্যক্তি। এপিজেনেটিক্স হলো আর কিছুই নয়, আমরা বলছি তো জেনেটিক্স, যে জেনেটিক্স হলো এমন একটা জিনিস যে আমার মা বাবা, আমার বংশ, একটা পাখির বংশ, একটা কুকুরের পেডিগ্রি, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে আমরা জেনেটিক্সকে গুরুত্ব দিই। আমার কিছু স্বভাবকে আমরা মিলিয়ে নিই আমার বাবা মার স্বভাবের সঙ্গে, আমার রূপ বা গুণ বা চুল বা দাঁত ইত্যাদি প্রভৃতি সব কিছুই আমরা বাবার মতন, মার মতন, এর মতন, তার মতন করে সহজ একটা উক্তিতে শেষ করি। কিন্তু এপিজেনেটিক্স বলছে ব্যাপারটা তা নয়। নিশ্চয়ই আমার জিনে আমার বাবা মার গুণ দোষ, আমার বাবা মার রোগ ভোগ সব কিছুরই গল্প লেখা রয়েছে, কিন্তু কোন গল্পটা ফুটে বেরোবে তার জন্য কিন্তু শুধুমাত্র জিন দায়ী নয়। এই ফুটে বেরানোর জন্য যে জিনিসটা জরুরি, সেটা হলো তার এনভায়রনমেন্ট বা তার চারিদিকের পরিসর, সে কোন আধারে বড় হচ্ছে, সে কিভাবে জীবন কাটাচ্ছে। শুধু গবেষণার সুযোগ নয়, গবেষণার বিশাল একটা পরিধিও তৈরি হয়েছে। কাজে আমার মনে হয় তোমরা যারা এই নিয়ে মানে বন্যপ্রাণী গবেষণা করার কথা ভাবছো, তারা এই এভিনিউগুলোর দিকে একটু মন দাও। ইথোলজির কোনো বিকল্প নেই। দিনের শেষে ইথোলজিক্যাল রিসার্চ, ভালো কোয়ালিটির ইথোলজিক্যাল রিসার্চ আমাদের যে আলো দেখাতে পারবে, সেটা প্রায় অন্য কোনো
অন্য কোন রকম জায়গা থেকে আমরা পারবো না, সবসময় জেনেটিক্স দিয়েও পারবো না, সবসময় খুব হাই এন্ড সায়েন্স দিয়েও পারবো না, খুব বেসিক জিনিসগুলো আমাদের অনেক করা বাকি বন্যপ্রাণের ক্ষেত্রে। তার সঙ্গে তোমরা জিন, এপিজেনেটিক্স, জেনেটিক্স এগুলো নিয়ে কাজ করতে পারো। তুমি কমিউনিকেশন নিয়ে কাজ করতে পারো, কারণ আমরা প্রথম থেকেই ভেবে এসেছি ওদের ভাষাটার মধ্যে হয়তো হ্যাঁ পাখি খুব সুন্দর মিষ্টি করে ডাকে। আরে মিষ্টি করে ডাকে ব্যাপারটা তা নয়, যদি ইউনেস্কো আমাদের, জানি না সেটা সত্যি কিনা, মানে ফেসবুক ট্রুথ হলো যে ইউনেস্কো নাকি বলেছে ভারতবর্ষে মানে বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষা। তো দোয়েলের ডাক পাখিদের মধ্যে সবচেয়ে মিষ্টি ডাক, এই দুটোর এইটুকুই মিল। দোয়েলেরও ভাষা আছে, আর এই ভাষাটা যদি আমরা বুঝতে পারতে পারি, কমিউনিকেশনটা যদি আমরা বুঝতে পারতে পারি, তাহলে কিন্তু কনজারভেশনের ক্ষেত্রে মারাত্মক সুবিধা হবে। অর্থাৎ আমি যদি একটা পাখির ভাষার থেকে ইঙ্গিত পাই যে সে স্ট্রেসে আছে, তখন আমার পক্ষে অনেক সহজ হয়ে যাবে যে কেন স্ট্রেসে আছে সেটা খুঁজে বার করা। আমি যদি সেই ইঙ্গিতটা না পাই, বাই দ্য টাইম আমি ফিজিক্যালি সেই জিনিসটা বুঝবো, তখন হয়তো তাকে আর আমার বাঁচিয়ে আনা বা বের করে আনা সম্ভবই হবে না, সময়টা পেরিয়ে যাবে। কাজে ওয়াইল্ড লাইফের কমিউনিকেশন, ওয়াইল্ড লাইফের কেমিস্ট্রি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন অল সায়েন্স। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিক্যাল সায়েন্স এগুলোকে না এখন আর আলাদাভাবে ভেবে কোনো মানে হয় না। কেমিস্ট্রি মানে ধরো যত এদের যত ফেরোমোনাল অ্যাক্টিভিটি, এদের যত কেমিক্যাল সাইনেজ, এদের যত রকম কেমিস্ট্রি আছে, সে ফেরোমোন কেমিস্ট্রি বলো, সে কি মানে অয়েল গ্ল্যান্ড কেমিস্ট্রি বলো, বা এই যে অ্যাসপেক্টগুলো কেমিস্ট্রি, এক্স্যাক্ট কেমিস্ট্রিটা কী। অনেক আমাদের ট্র্যাডিশনাল ফুড আছে যেগুলো আমরা খাই, অনেক বন্যপ্রাণ আমরা খাই বিভিন্ন জিনিস সারানোর জন্য, অনেক কিছুকে মেরে গায়ে লাগিয়ে দিই, অনেক গাছের পাতা, গাঁদাল পাতা ডোলে যেখানে কাঠ কেটে যায় সেখানে লাগিয়ে দিই, এগুলো তোমরা খানিকটা জানা হয়তো বা শুনেছো। তা এটাতে যদি জায়গাটা সেরে যায়, তার মানে দেয়ার ইজ সাম সাবস্টেন্স, যে সাবস্টেন্সটা একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করলো। তা এটা তো কেমিস্ট্রি, ওর মধ্যে একটা কেমিক্যাল কম্পোজিশন, হ্যাঁ সেটা ন্যাচারাল কেমিস্ট্রি, ন্যাচারাল কম্পোজিশন হবে সেটা নিশ্চয়ই, যেটা নেচারে অ্যাভেলেবেল ইন র ফর্ম। সেইগুলো নিয়ে যদি তোমরা কাজ করো, এর ভবিষ্যৎ মারাত্মক। অর্থাৎ তাহলে আমাদের কনজারভেশন প্ল্যানে কিছুকে বাঁচিয়ে রাখার প্রয়োজনটা অনেক বেড়ে যাবে, যে দরকার হলে তার থেকে আমি একটা ব্লাড স্যাম্পেল নিয়ে মানুষেরও কোনো কাজ করতে পারি। দেখো আমরা না মানুষরা খুব অদ্ভুত, আমরা সব কিছু আমাদের ডেভেলপমেন্ট বলো, সাস্টেনেবিলিটি বলো, তার যত যে সংজ্ঞা এবং সব কিছু, সে কিন্তু মানুষ কেন্দ্রিক। অর্থাৎ মানুষের বাইরে বেরিয়ে খুব বেশি ভেবে উঠতে পারছে না। তো আমরা যদি অ্যানিম্যাল কনজারভেশনের মধ্যে মানুষ ফ্যাক্টরটাকে প্রথিত করতে পারি, অর্থাৎ এমন এমন কিছু তথ্য আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি যে এদের বেঁচে থাকাটা এবং এদের অনেক সংখ্যায় বেঁচে থাকাটা খুব দরকার। এবং সেটা চাইনিজ মেডিসিনের কথা বলছি না, কিন্তু আমি একদম ট্রু মানে ফর্মাল মেডিসিন, ফর্মাল ট্র্যাডিশনাল প্র্যাকটিসের থেকে তুলে আনা জিনিস। তুমি প্রমাণ করে দাও যে গন্ডারের খড়গ প্রচুর প্রচুর গন্ডারের খড়গ কনফিসকেটেড আছে বন দপ্তরের কাছে। এই নিয়ে রিসার্চ করা হোক, এই নিয়ে রিসার্চ করে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট অ্যানালিসিস করে দেখা হোক যে তার মধ্যে যে পরিমাণ, যদি কোনো অ্যাফ্রোডিসিয়া অ্যাটলিস্ট থাকেও, তার পরিমাণটা এত নগণ্য বা তার পরিমাণটা এত সামান্য বা সেটা এত স্ট্রং সত্যি যে তার তাহলে একটা আমরা যদি আর্টিফিশিয়াল মানে সেই ন্যাচারাল কম্পোনেন্টটা একটা আর্টিফিশিয়াল ফর্ম যদি আমরা বার করতে পারি, তাহলে আমার পক্ষে গন্ডার বাঁচানো অনেক সহজ হয়ে যাবে। একটাকে গন্ডারকে মেরে তার খড়গ কেটে দেশের আইন, দশের আইন, দেশের প্রতিরোধ, দশের প্রতিরোধ টোপকে যে দামে গিয়ে সেই জিনিসটা পৌঁছাচ্ছে, আর যে পরিমাণ তার বেনিফিট যে মুষ্টিমেয় মানুষের হাতে পৌঁছচ্ছে, তার থেকে আমরা যদি ওর মধ্যে সত্যিই কোনো কেমিক্যাল থাকে যেটা, যার জন্য ওকে মারা হয়, যার জন্য খড়গটাকে ব্যবহার করা হয়, তাহলে সেই কেমিক্যালটাকে যদি আমরা আর্টিফিশিয়াল ল্যাবরেটরিতে তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারবো, যে এটা ব্যবহার করুন একই ফল এবং অনেক কম দাম, আইনের কোনো ঝামেলা নেই। তো দুভাবেই বলা যেতে পারে, মানে এক, প্রমাণ করা যেতে পারে ওর মধ্যে কিছুই নাই, যে ওটার মধ্যে ওটাকে মারার কোনো অর্থই নেই, কারণ এটা যা বলা হচ্ছে, যা ভাবা হচ্ছে সেটা ভুল। আর এটা হতে পারে না, যেটা ভাবা হচ্ছে বলা হচ্ছে সেটার একটা কারণ আছে, কারণ এমন কিছু একটা আছে যেটা সহজে তো অন্য কোথাও আমরা পাইনি, তাহলে সেটার একটা আর্টিফিশিয়াল ফর্ম, সেটাকে প্রকাশ সেই অবস্থায় করা যাবে না। যখন আমরা আর্টিফিশিয়াল ফর্মটা বার করে ফেলবো, তখন বলতে হবে যে গন্ডারের খড়গের মধ্যে পাওয়া এই বিশেষ জিনিসটার জন্য আমরা জানি যে এই খড়গটাকে ব্যবহার করা হয়, সেই বিশেষ জিনিসটা এখন ল্যাবরেটরিতে বানানো যাচ্ছে, ফলে গন্ডার মেরে ওইটা জোগাড় করার আর দরকার নেই। ল্যাবরেটরিতে যেটা বানানো যাচ্ছে সেটা গন্ডার মেরে জোগাড় করার ক্ষেত্রে যে যা যা অসুবিধে, যা যা অন্যায়, যা যা আইন ভঙ্গের ব্যাপার, সেই সব না করেই দোকানে গিয়ে একটা প্রেসক্রিপশান নিয়ে গেলে বা দোকানে গেলে এই ওষুধটা পাওয়া যাবে।
এটা কিন্তু তার মানে গন্ডার কনজারভেশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা রিসার্চ। এই অ্যাসপেক্টগুলো নিয়ে কাজ করা খুব দরকার। আমি জানি না যে ইনি অলরেডি কাজ হয়েছে কিনা, আমি একটা উদাহরণ হিসেবে বললাম। এই জাতীয় জিনিস নিয়ে কাজ হওয়া দরকার। কাজ হওয়া দরকার বন্যপ্রাণকে আমার মতন ভেবে, মানুষের মতন ভেবে, বন্যপ্রাণের সম্বন্ধে যে অ্যাটিটিউডটা, সেটা আমাদের যা যা ভালো লাগে, বিশ্বাস করো ওদের তাই তাই ভালো লাগে। তুমি দেখতে পাচ্ছ এই লকডাউনে কত পশু পাখি নতুন করে দেখা যাচ্ছে তোমার অঞ্চলে। এরকম তো হতে পারে না যে তারা শ্রীলঙ্কা থেকে বা তারা কোনো একটা দুর্গম অরণ্য ছেড়ে এখানে বেরিয়ে এসছে। অরণ্যে যারা ছিল তারা অরণ্যেই ছিল। এইগুলো কোথায় ছিল জানো? এগুলো আমাদের এই মুষ্টিমেয় কিছু পার্ক, টলি ক্লাব, রবীন্দ্র সরোবর, উত্তরের ধরো দেশবন্ধু পার্ক, টালা পার্ক, এইসবের মধ্যে আটকে গিয়েছিল। এখন তারা একটু ডানা মেলে চতুর্দিকে শহরটাকে এক্সপ্লোর করছে। অর্থাৎ এরা কিন্তু ঠিক তোমার আমার মতোই। এই প্রথম কথা হলো, এই গবেষণার ক্ষেত্রে যদি তুমি সত্যি শাইন করতে চাও, তাহলে তোমাকে প্রথমে এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে যে যাদের নিয়ে তুমি গবেষণা করছো তারা তোমারই মতন, তাদের ভালো লাগা মন্দ লাগার সঙ্গে তোমার ভালো লাগা মন্দ লাগার মতনই তার নানা অ্যাসপেক্ট আছে। এই মানসিকতা নিয়ে যদি গবেষণা করা যায়, আমাদের ভালো, আমাদের অন্যতম ভালো, আমাদের টিকে থাকার অন্যতম কারণ এই জীববৈচিত্র্য, এই বিশ্বাসটাকে নিয়ে যদি তোমরা কাজ করো, এত কাজ আছে যে অন্য কোনো বিষয় নিয়ে এত কাজ নেই। অন্য কোনো বিষয় নিয়ে এত কাজ নেই আমি বলবো এই অর্থে যে ধরো আমরা প্রথমে একটা বড় সিম কার্ড পেলাম, সেটার থেকে একটা ছোটো সিম কার্ড পেলাম, সেটার থেকে আরও ছোটো সিম কার্ড পেয়েছি। কিন্তু তুমি বলো তো, যে যদি বড় সিম কার্ডটাতে আটকে থাকতাম, বড় সিম কার্ডওয়ালা ফোনেও কিন্তু তোমার 3G 4G সবই হয়। তাহলে যদি বড় সিম কার্ডেই আটকে থাকতাম, আমাদের কী ক্ষতি হতো? আমাদের হয়তো ফোনটা একটু সাইজ বড় হতো, 210 গ্রামের জায়গায় 263 গ্রাম হতো। এই যে বিভিন্ন গবেষণাগুলো করছে আমরা মানুষ, সেই গবেষণাগুলো যদি একটু স্লো হয়, একটু ধীরে হয়, খুব কিছু কিন্তু সত্যি বিশ্বাস করা যায় আসে না। আমরা একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেছি। আমাদের যে জিনিসটা যায় আসবে সেটা হলো, এই জায়গায় আমরা পৌঁছে গেছি, সেই জায়গায় নিজেকে সুস্থভাবে ধরে রাখতে গেলে ওই যেটা কোথায় মানে সবসময় বলা হয় এটা যে আমরা যত বেশি রোজগার করে তার তত বেশি ব্যয় হয় ডাক্তারের কাছে বা হসপিটালে বা ওষুধ খেয়ে। তার কি সত্যি কোনো দরকার আছে? আমরা কি স্বল্প আয় সুন্দরভাবে আনন্দ করে বাঁচতে চাইতে পারি না? তার মধ্যে কোনো অন্যায় আছে? আমরা যদি ব্যক্তিগতভাবে আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে রাখি, তার মধ্যে কোনো অন্যায় নেই। কাজেই গবেষণার এই জায়গাগুলোকে তোমরা এক্সপ্লোর করো। আমরা তো সবসময় আছি। আমরা ধরো, আমি তোমাকে ফর্মাল রিসার্চ গাইডেন্স মানে টেকনিক্যাল গাইডেন্সটা হয়তো দিতে পারবো না, তোমাকে হয়তো এমন কোনো টার্ম বলতে পারবো না যে টার্মগুলো একেবারে এই সাবজেক্টের মধ্যে কোনো একটা স্পেশাল টার্ম। বাট এভিনিউগুলো সম্বন্ধে আমি অবশ্যই তোমাদেরকে সন্দীপকে এদের সঙ্গে আলোচনা করতে পারি। তোমাদের সঙ্গে আমরা এখন ভালো হয়েছে লকডাউনে আমরা এই ভিডিও কল, ইন্টারভিউ, এগুলো আমরা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে গেলাম বাধ্য হয়ে। ফলে এগুলোকে আমরা একটা নিয়মিত চর্চার মধ্যেই রাখতে পারি। আমরা ঘন ঘনই আলোচনা করতে পারি। আলোচনার খুব প্রয়োজন। এমন যত গবেষণা যা মানুষের সবচেয়ে বেশি কাজে লাগে, সেগুলো কিন্তু বহু ক্ষেত্রেই ফ্যান্টাসি ডেরাইভড। সেগুলো কিন্তু মানে আগে থেকে প্রি প্ল্যান করে তৈরি করা তা নয়। স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তব করা, এমন স্বপ্ন যে স্বপ্নের বাস্তবায়নের ফলে বহু মানুষ উপকৃত হয়েছে। এটা কিন্তু একটা মানে আমি তোমাকে আমি লিখে দিতে পারি, বলতে পারি কিনা জানি না, বাট আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, বহু গবেষণা অ্যাক্সিডেন্টাল, বহু গবেষণা লব্ধ ফল সেটা অ্যাক্সিডেন্টাল, কৌতূহলজাত, স্বপ্নজাত। সবটাই যে বিজ্ঞানে শিক্ষিত মানুষদের দ্বারা করা তা নয়। তারা বহুবিধ শিক্ষায় ছিল, তাদের কমন সেন্স খুব খুব বেশি ছিল। আর কমন সেন্সটার মধ্যে কোনো ম্যালিস ছিল না, অর্থাৎ আমি এটা বুঝে গেছি, এটা আমি চেপে গেলাম, এরকম মন ছিল না। তো সেইভাবে যদি তোমরা গবেষণায় আসো, আমি বলবো গবেষণাতেই এসো। হয়তো একটু রোজগার কম করবে, হয়তো একটু সাধারণভাবে জীবন কাটাতে হবে, কী যায় আসে, তুমি দেখবে অনেক ভালো থাকবে, মানসিকভাবে অনেক ভালো থাকবে। গবেষণার ক্ষেত্রে আমাদের দেশে একটা খুব সমস্যা, সন্দীপ, এক্ষেত্রে তোদের দায়িত্ব খুব বেশি। যারাই গবেষণা করতে আসে তারা গাইডদের দ্বারা এত বেশি মানে কি বলবো, প্রতারিত হয় বলবো না, বাট গাইডরা তাদের সঙ্গে যে আচরণ করে, আমি বহু লোককে চিনি, সেটা খুব দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে গাইডদেরও আমি বলবো যে যারা আমাদেরও অনেক বেশি সংবেদনশীল হতে হবে, অনেক বেশি সাধারণ হতে হবে, অনেক বেশি
তোমাদের সঙ্গে নিজেদেরকে বন্ধু হিসেবে ভেবে কাজটা করতে হবে। এই হায়ারার্কিগুলোকে আস্তে আস্তে আমাদের ভেঙে ফেলতে হবে। এই স্যার বলা, এই মানে প্রত্যেকটা জিনিস করার আগে একটা অনুমতি নেওয়া, নিজের মতন একটা কিছু করলে ভয় ভয়ে থাকা, আনন্দে থাকার বদলে যে যদি ওনার পছন্দ না হয় উনি মানে সেই আমি বা সন্দীপ বা যারা আমরা তথাকথিত স্যার, সেরমভাবে যদি জিনিসটা হয় তাহলে এগোবে না। সেরমভাবে যদি জিনিসটা হয়, তুমি যদি পিএইচডি করতে ঢোকার সময় আমি যে কথাগুলো বলছি সেরকম মানসিকতা নিয়ে ঢুকলে আর বেরোনোর সময় গঙ্গাস পুজো দিয়ে এলে ভাই অনেক হয়েছে, মাফ করো, আর যেন ভুলেও কেউ না ঢোকে আর আমি তো এর ধার পাশেও নেই, সেটা কিন্তু তোমাদের ব্যর্থতা নয়, সেটা আমাদের ব্যর্থতা। কাজে আমাদেরকেও একইভাবে গবেষণার ক্ষেত্রে একই মননে ছোটদের সঙ্গে কাজ করতে হবে এবং ছোটদের কাছে হেরে যেতে হবে। অর্থাৎ আমি যদি একজন গাইড হই, ভালো গাইড হই, আমি চাইবো পরে আমার ছাত্র আমাকে 4 গোল মারুক, আমার কাজটার উপর 4 গোল মেরে এগো, তারপরে যে আসবে সে 6 গোল মারুক এবং আমি খিলখিল করে আনন্দ করব। কারণ আমি যেটা শুরু করেছিলাম সেটা দ্রুতগতিতে এগোচ্ছে। আমার ছাত্র আমার থেকে এগিয়ে গেলে যদি আমি দুঃখ পাই বা আমি যদি হিংসুটে হয়ে উঠি, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমাদের দেখার দিক। আর তোমাদের জন্য আমি বলবো, অবশ্যই গবেষণায় এসো, সাধারণ একটা জীবনযাপন করো, চাহিদা যদি কম রাখো আনন্দ সবসময় বেশি, চাহিদা বেশি রাখলে সেই পূরণের তাগিদটাই সবচেয়ে বেশি হয়ে যায়। তখন গবেষণা কেন, তুমি যখন নাচ গান যা কিছুই করছো তোমার আনন্দর থেকে চাপ বেশি হয়ে যাবে। চাপমুক্ত জীবন যাপন করো, এটাই আমি চাইব। বর্তমান স্টুডেন্টদের জন্য তোমার মেসেজ? বর্তমান যে স্টুডেন্ট যারা আসছে তাদের ক্ষেত্রে আমার একটা অভিযোগ নয়, তাদের দুর্ভাগ্য যে তারা বড় হওয়ার সময় আমাদের মতন অবহেলিতভাবে বড় হয়নি। অবহেলিত মানে আমি কখনোই বলবো না যে আমার বাবা মা আমি খেলাম কিনা পড়লাম কিনা এইসব নিয়ে একেবারে উদাসীন ছিল, কিন্তু তারা এত বেশি কনসাসও ছিলেন না। অর্থাৎ খাওয়া পড়া, কার সঙ্গে মেলামেশা করছি, কিভাবে মেলামেশা করছি, সে কোথায় থাকে, তার বাড়ির লোক কীরকম, মাঠে গেলে পড়ে গেলে কেটে গেলে কী হবে, জীবাণু বীজাণু ইত্যাদি ঢুকে যাবে, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, গরমে বেরোলে রং কালো হয়ে যাবে, এইসব কোনো ধ্যান ধারণা আমাদের বাবা মাদের ছিল না। আমরা একেবারে মাটিতে লেপ্টে, মানে যত বৃষ্টি তত ফুটবল, যত গরম তত ঘাম তত দৌড়, এরম ছিলাম। তারপরে এসে ঢকঢক করে ঠান্ডা জল খেয়ে নিতাম, তারপরে দুদিন হয়তো খক করে কাশলাম, মার কাছে 2-4টে চট ফট খেয়ে গেলাম, আবার পরের দিন তাই করলাম। তোমরা সাধারণত যেভাবে বড় হচ্ছ সেটা এত বেশি আইসোলেটেড গ্রোথ। তোমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা আমার মনে হয়, যে তোমাদের সঙ্গে সত্যি অর্থে পরিবেশের যোগাযোগ, তোমরা যখন বিএসসি পড়তে আসছো, এক্সকারশনে যাচ্ছ, তখন থেকে শুরু, বা ন্যাট জিও ডিসকভারি এসবের থেকে শুরু, এটা একটা বড় সমস্যা। হ্যাঁ, মানে এটাকে আমি তোমাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না, বা এতে তোমাদের কোনো ভূমিকা নেই, তোমাদের বাবা মায়ের ভূমিকা রয়েছে, তুমি যে পরিবারের ছেলে মেয়ে সেই পরিবারের ভূমিকা রয়েছে, এবং তারা তোমার ভালো করতে চেয়ে আসলে এমনই মানে কি বলবো, এমনই ভালো করতে চেয়েছেন যে তোমাকে নীরোগ রাখতে চেয়েছেন, তোমাকে সুন্দর রাখতে চেয়েছেন, তোমাকে শিক্ষিত করে তুলতে চেয়েছেন, তোমার সহভাব যাতে সুন্দর হয় এসব চেয়েছেন। কিন্তু যেটা করে ফেলেছেন সেটা হলো তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলেছেন, তোমাকে বৈকেন্দ্রিক শিক্ষিত করে তুলেছেন, তোমাকে মানুষের সঙ্গে মিশতে শেখাননি। তুমি তোমার মতো মানুষ ছাড়া তোমার থেকে যারা একটু তুলনামূলক কমা বা তোমার থেকে যারা অনেক বড়, এদের সঙ্গে তুমি আর সাবলীল থাকতে পারছো না। তোমাকে সুন্দর করতে চেয়েছেন, কিন্তু সেই সৌন্দর্যটা এতটাই ঠুনকো যে দুদিন তার মধ্যে যদি একটু আলো হাওয়ার পরিবর্তন হয়, দুদিন যদি একটু খাবারের সমস্যা হয়, তোমাদের শরীর খারাপ হয়ে যায়। অর্থাৎ এই জিনিসগুলো ওনাদের করতে চাওয়াটার মধ্যে কোনো অন্যায় ছিল না। উনি চেয়েছেন আমি যে কষ্ট, যেটা তথাকথিতভাবে আমি পাইনি, আমি আমার সন্তানের জন্য সেই ব্যবস্থাটা করব। কিন্তু তথাকথিতভাবে যেটা পাইনি সেটা পাওয়ার আদৌ দরকার ছিল কিনা সেটা তো ভাবতে হবে। ওনারা যেভাবে বড় হয়েছেন তারপরে তোমাদের প্রতিপালন করার মতন যোগ্যতা তো ওনাদের আছে, তাহলে ওনাদের বড় হওয়াটার মধ্যে দোষটা কোথায়? এই জায়গাটায় আমি আমার বহু বন্ধুর সঙ্গে প্রচুর ঝগড়া করি। যে আমরা যারা বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়েছি, আজকে একদম সাধারণ স্কুলে, কলোনি স্কুলে পড়েছি, বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়েছি, আজকে যখন বহির্বিশ্বে বেরিয়েছি, বিভিন্ন দেশে গেছি বা কোথাও গেছি, তখনও তো আমাদের কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, হয়তো ফ্লুয়েন্সি একটু কম, কিন্তু আমার ভাষার ফ্লুয়েন্সি তো আমার যথেষ্ট আছে। বাংলায় তো আমি অনর্গল কথা বলে যেতে পারি। কাজে একজন ব্রিটিশকে যদি তুমি বলো যে সে ভারতবর্ষে এসে কাজ করতে গেলে
বাংলা তো একটা অন্যতম পপুলার ল্যাঙ্গুয়েজ। হিন্দি বাংলায় পৃথিবীতে, চাইনিজ, হিন্দি, বেঙ্গলি, পৃথিবীতে তো বহু বহু মানুষ কথা বলে। ইংরেজিতে যা কথা বলে লোকের সঙ্গে তার তুলনা করলে ইংরেজি হয়তো পিছিয়েই থাকবে, আমি জানি না, মানে যারা নেটিভ ইংলিশ স্পিকার। তাহলে তারা তো কখনো লজ্জিত হয় না বাংলা বলতে পারে না বলে। তারা বাংলা যারা, তাদের মধ্যে যারা সত্যি সত্যি উৎসাহী, তারা বাংলা শিখে নেয় এবং বাংলায় কথা চালিয়ে নেয়। তাহলে আমি বাঙালি হয়ে ইংলিশ বলতে না পারাটা লজ্জার কোথায়? আমি একটু ইংলিশ বলতে পারাটা সেটা তো আমার গুণ। আর এই যে পিছিয়ে পড়বো, কম্পিটিশানে পেরিয়ে উঠবো না, এই কম্পিটিশানটা কে সেট করেছে? কম্পিটিশানটা তো একজন মানুষের কম্পিটিশান, শুধু তার সঙ্গে, যে সে নিজের কাছে রোজ লড়াই করবে যাতে তার নৈতিকভাবে কখনো কোনো স্খলন না হয়, সে যাতে কোনো মানুষের সঙ্গে কোনো পর্যায়ে গিয়ে খারাপ ব্যবহার না করে, সে যেন উত্তেজিত হয়ে এমন কিছু না করে যে জিনিসটা সমাজের জন্য বা তার নিজের জন্য, তার পরিবারের জন্য খারাপ। সে যেন নিজেকে আনন্দ রাখতে পারে। তোমার কম্পিটিশান তোমার সঙ্গে। তোমার আনন্দের যে ডেফিনেশান, তোমার আনন্দের যে সংজ্ঞা, সেটা তো তোমার। কেউ ফুচকা খেয়ে আনন্দ পায়, কেউ মোগলাই পরোটা খেয়ে আনন্দ পায়, কেউ তার চেয়ে 3 গুণ 4 গুণ পয়সা দিয়ে একটা কোনো একটা সুপার স্পেশালিটি হসপিটালের মতন সুপার স্পেশালিটি হোটেলে গিয়ে একটা মানে পেটের এক কোনায় জমবে কিনা সেই সেরকম একটা ছোট্ট খাবার খেয়ে আনন্দ পায়। এবার তুমি কোনটায় আনন্দ পাবে সেটা তো তুমি ঠিক করবে। তোমার যদি ফুচকায় আনন্দটা ভালো হয়, যেমন আমি ফুচকার কথা বলছি, কারণ আমি ফুচকা পেয়ে গেলে আমার আর পৃথিবীতে অনেক মানে খাওয়ার আনন্দ সেদিন হয়ে গেল। মোগলাই পরোটা, ফুচকা বা একটু মানে আমাদের গরম গরম পাউরুটি আর ঘুগনি, মুড়ি ঘুগনি, আমার এতে প্রচুর আনন্দ। আমি তার সঙ্গে তুমি আমাকে কাবাব দাও, আমি চুটিয়ে খেতে পারবো। ফিশ ফ্রাই আমার, আমি খুব ভারী মানুষ, হ্যাঁ, আমি মানে প্রায় 1 কুইন্টালের উপর বহু বছর ধরে। তো আনন্দটাকে কোথায় তুমি সেট করবে সেই অনুযায়ী তোমার জীবনটা চলবে। যদি তোমার ফুচকায় আনন্দ সেট থাকে, তাহলে ইউ আর এন্টাইটেল টু গেট আনন্দ, মনের একটা খুশির আমেজ ইন 10 টাকা। 10 টাকা পকেটে থাকলে তুমি সে আনন্দটা পেলে। আর তুমি যদি মেনল্যান্ড চায়নায় বসে মিনিমাম খাবারটাও খেয়ে আসার মধ্যে নিজের আনন্দ খুঁজে নাও, তাহলে সেটা অন্তত 200 টাকা পড়বে। বা আমি 200 টাকাটা অত্যন্ত কম বললাম, হয়তো 300-400 টাকা পড়বে। কাজে তুমি যদি 400 টাকাটা তোমার মিনিমাম আনন্দের কারণ হয়, আর আমার যদি 10 টাকাটা মিনিমাম আনন্দের কারণ হয়, মানসিকভাবে আমি তোমার থেকে 40 গুণ চাপমুক্ত। 40 গুণ, 40 টাইমস। যে মানসিকভাবে আমি 40 গুণ চাপমুক্ত থাকলাম, তার বেনিফিট কত জায়গায় বেরোবে তুমি কল্পনা করতে পারবে না। আর এটা তো শুরু। তুমি যদি ধরো একটা গাড়ি কিনবে কলকাতা শহরে, আমার যখন আমি গাড়ি কিনি, আমি একটা গাড়ি পেয়েছিলাম আমাদের এনজিওর তরফে। আমাকে যারা দিয়েছিল তারা বলল তোমার যা ইচ্ছে লাগে নিয়ে নাও। মানে দে ওয়্যার ভেরি জেনারাস, এবং তারা আমাদের কাজ খুব পছন্দ করে। বড় গাড়ি চাইলে বড় গাড়ি নেওয়া হয়ে করলো। আমি কী নিলাম জানো? আমি অল্টো নিলাম, কারণ তার গ্যারেজ স্পেস সবচেয়ে কম। আমার বাড়িতেই তাকে গ্যারেজ করা যাচ্ছে। তার পার কিলোমিটার ট্রাভেল সবচেয়ে বেশি পাওয়া যায়, 14, 15, 16, আমাদের 1 লাখ কিলোমিটার চলে গেছে। কলকাতার অলিতে গলিতে ঢুকে পার্ক করা যায়, পার্কিং স্পেস সবচেয়ে কম লাগে, ম্যানুভের করা খুব সহজ, সস্তার ড্রাইভার দিয়ে গাড়িটা চালানো যায়। তুমি যদি একটা দামি গাড়ি কেনো, সেই গাড়ি চালানোর যে ড্রাইভার, তোমাকে এত অভিজ্ঞ নিতে হবে, কারণ সেই গাড়িতে যদি একটা দাগ লাগে তোমার 5,000 টাকা খরচ। অল্টোতে যদি একটা দাগ লাগে, একটু কিছু দিয়ে ঘষে টষে দিলে বা একটা লোকাল গ্যারেজে নিয়ে গেল, ও একটু পিটি করে একটু রং দিয়ে টাচ আপ করে দিল, 200, 300, 500-র মধ্যে ব্যাপারটা মিটে যাবে। তুমি একটা ধরো তুমি একটা ডাস্টার নিয়ে গেলে, ওই একই কাজ করতে তোমার 3,500 টাকা খরচ হবে। তো একটা মানে তোমার কাছে যতটা পরিমাণ কাপড় আছে সেই অনুযায়ী তুমি জামা বানাও। এটা একটা বাংলার, ইংরেজি বাংলা সব ক্ষেত্রেই একটা কিন্তু প্রবাদ বা প্রবচন দাদা, যে তোমার সামর্থ্য তুমি সেই জায়গায় যদি রাখো যা দিয়ে তুমি তোমার আনন্দ পাওয়াটা সস্তায় এবং সহজে হয়, শুধু সস্তায় নয় সহজে হয়, কিন্তু আনন্দটা জেনুইন, তাহলে কিন্তু জীবন অনেক সরল হয় এবং সুন্দর হয়। নিজের জন্য অনেক সময় থাকে, এবং তুমি ছোটো ছোটো কাজ করে এত এত দীর্ঘস্থায়ী কাজ করতে পারবে, যে কাজের এত লম্বা এফেক্ট পাওয়া যাবে, মানুষ এত সুদূর প্রসারিত ফল পাবে, যে নিজে ভীষণ আনন্দে থাকবে। কাজেই আমি তোমাদেরকে সবসময় বলবো, এমন কিছু গোল সেট করো না, এমন কিছু গোল ইমিটেট করো না। তোমরা কিন্তু অনেকেই গোল সেট করো অন্যের গোল দেখে, দিস ইজ ভেরি ব্যাড। আমি যদি তোমাদের সঙ্গে কখনো সামনাসামনি বসি, আমি সবাইকে জিজ্ঞেস করবো তোমাদের হবি কী,
তোমাদের হবির অভ্যেস আজকাল খুব কমে গেছে। আমার গান শোনা হবি, কেউ একজন বলবে, আমি তাকে জিজ্ঞেস করবো যে কোন সময়ের গান তুমি শোনো, সে একটু থতমত খাবে। আমি তাকে যে আচ্ছা অরিজিৎ সিংয়ের গান যে তুমি শোনো, যেটা অনেকেই হয়তো বলবে যে অরিজিৎ সিংয়ের গান যে তুমি শোনো, তুই বলো তো অরিজিৎ সিংয়ের অমুক গানটা সুরকারকে গীতিকারকে, তুই আমার থতমত খেয়ে যাবে। অর্থাৎ আমরা আমার আমার শাশুড়ি মা যিনি, তিনি তার হবি হলো বাংলা গান শোনা। তুমি বিশ্বাস করতে পারবে না, তিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, এখন প্রায় 80 বছরের কাছাকাছি বয়স। তাকে আমরা ওই চয়নিকা বলে একটা 4টে ক্যাসেটের সেট বেরিয়েছিল, সেটা কিনে এনেছি। এবার ক্যাসেটের সুবিধা ছিল কি, তার পেছনে তো গীতিকার সুরকার এগুলোর নাম লেখা থাকে। আমি এসবে খুব একটা আমি আমি গান শুনেই, মানে গান শুনতেই ভালো লাগে এরকম, আমি খুব গান শোনাটা আমার সেই অর্থে হবি নয়। ওনাকে আমরা ওই 4টে ক্যাসেটের 7-7-14টা করে 4-14-56টা গান, উনি সাল, সিনেমা, গীতিকার, সুরকার, কোন নায়ক গেয়েছিল সব বলে দিচ্ছে। অর্থাৎ ওনার গান শোনাটার মধ্যে কিন্তু এই কমপ্লিটনেসটা আছে। এই কমপ্লিটনেসটা হলো যে কোনো হবির একটা বৈশিষ্ট্য। অর্থাৎ তুমি যদি, আমরা ছোটোবেলায় জমাতাম ওই দেশলাইয়ের খাপের ওপরটা, তার তলার পেছনে লিখে রাখতাম কোন সালে পেলাম, মানে কখন এই খাপটা সংগ্রহ করলাম। সেটা থেকে যেটা দেখা যেত যে ধরো শিপ মার্কা দেশলাই, যে শিপ দেশলাই যেটা, সেটা এখনও দেখলাম কয়েকদিন আগে কোনোটা, এখন তো দেশলাই খুব কম ব্যবহার করি, সেই দেখলাম পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটা খাপ 10 বছর ধরে পাওয়া যাচ্ছে, 20 বছর ধরে পাওয়া যাচ্ছে, ওটা তো 40 বছর ধরে পাওয়া যাচ্ছে প্রায়। আবার কিছু খাপ আছে এই একবারই পেয়েছি, দ্বিতীয়বারও পাইনি। তার মানে সাধারণ মানুষের কাছে কোন খাপটা লং লাস্টিং ইম্প্যাক্ট আছে, সেটা কিন্তু আমরা ওই আমাদের জমানো খাপ থেকেই বুঝতে পারি। অর্থাৎ আমি যে বলছি যে সহজ সরল থাকা বা সহজ সরল ভাবনা চিন্তার, অ্যাচিভেবল গোল সেট করা, অ্যাচিভেবল গোলগুলোকে কিন্তু কখনো ছোটো গোল ভেবো না, তার সুদূর প্রসারী ফলাফল কিন্তু মারাত্মক, আর তাতে স্যাটিসফ্যাকশান খুব বেশি। তুমি এমন একটা গোল সেট করলে যেটাতে পৌঁছতেই পারছো না, তুমি হাল ছেড়ে দেবে একটা সময় পরে। এমন একটা গোল সেট করো যেটাতে তুমি পৌঁছতে পারো এবং সহজে পৌঁছাতে পারো। তার থেকে একটু কঠিন গোল সেট করো, তারপরে প্রথম গোলটাকে অ্যাচিভ করতে গিয়ে তুমি আর্থিকভাবে, সামাজিকভাবে, বাড়ির লোকের কাছে এবং ব্যক্তিগতভাবে, মানসিকভাবে তোমার একটা কনফিডেন্স আসবে, তোমার কাছে কিছু অর্থ আসতে পারে। পরের গোলটা সেট করো, সেই সবগুলো জিনিস তোমার সঙ্গে তখন অ্যাডেড বেনিফিট, তুমি সেই অনুযায়ী সেট করো, সেটাকে অ্যাচিভ করো। অ্যাচিভ করার আগে 1-2বার ফেলিয়ার হোক, কিন্তু তুমি জানবে যে অ্যাচিভেবল। এরমভাবে আস্তে আস্তে তুমি যদি এগো, আমি বলছি অনেক সহজ সুন্দর হয় জীবনটা। খুব বেশি চাহিদার প্রয়োজন নেই, ভালো খাওয়া দাওয়া করবে, লোকজনের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না, সজ্ঞানে কখনো কোনো মানুষের খারাপ চাইবে না। কেউ তোমার থেকে এগিয়ে গেল মানে তুমি পিছিয়ে পড়লে, এটা কিন্তু নয়। সে এগিয়ে গেছে, তুমি তোমার মতন চলছো। তুমি যদি আনন্দ কমে যায়, তুমি যদি মনে হয় যে তুমি আনন্দ পাচ্ছ না, পিছিয়ে পড়াটা তোমাকে কষ্ট দিচ্ছে, ওই অর্থে অন্য এগিয়ে গেছে বলে কষ্ট দিচ্ছে বলে আমি বলবো ওটাকে পাত্তা দিও না। তুমি নিজে পিছিয়ে পড়ছো বলে যদি তোমার কষ্ট লাগে, তুমি আরও ভালো করে পড়ো। যে এগিয়ে গেছে তার সঙ্গে কথা বলো, তার সঙ্গে এমনভাবে কথা বলো যে সে তোমাকে কম্পিটিটর ভাববেই না, সে তোমাকে বন্ধু ভাববে। কোনো দিন দেখো, যে সত্যিকারের এগিয়ে, যে সত্যিকারের পড়াশোনায় ভালো, সে তোমাকে কিছু দিলে তার পড়াশোনায় খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আরও ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। আর তুমি তার থেকে নিলে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, সে তোমার বন্ধু, সে তোমার সমবয়সী, সে একই জিনিস নিয়ে পড়াশোনা করছে। কাজে এইখানে এই ব্যক্তিগত ইগো ইত্যাদিগুলোকে ছোটোবেলা থেকে বাদ দিয়ে ভাবো, আমার মনে হয় কোনো সমস্যা হওয়া উচিত না। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমিও অনেক দিন ধরে ভাবছি, যে স্কুল লেভেল থেকে নেচার স্টাডি বা নেচার অবজারভেশন যাই বলো না কেন, এই ব্যাপারটাকে কি কারিকুলামের অন্তর্ভুক্ত করা উচিত? তোমার কি বলে মনে হয়? স্কুল লেভেল থেকে নেচার স্টাডি বা অবজারভেশন কারিকুলামভুক্ত করা উচিত, কারণ এগুলো ছোট থেকে শেখারই জিনিস। ছোট থেকে যদি একবার বাচ্চারা এই জিনিসটার মধ্যে ঢুকে যায়, বড় হয়ে তারা যাই পড়ুক, তারা যদি এই জাতীয় কোনো কাজ করতে চায়, তাদের নিজের জন্য সেটা অনেক সুবিধাজনক। কাজে অবশ্যই আমি বলবো স্কুল লেভেলে এই নেচার স্টাডি বা অবজারভেশন কারিকুলামের অন্তর্ভুক্ত করা উচিত। এবার বর্তমান পরিস্থিতিতে আসি, তো করোনা প্যান্ডেমিক এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখতে চাও? এটা কি মানুষের ক্ষেত্রে অভিশাপ, নাকি নেচারের কাছে আশীর্বাদ? তুমি ঠিক কোনভাবে দেখতে চাও এটাকে? হ্যাঁ, করোনার প্রসঙ্গ আমরা কথা বলতে বলতে আগেও এসছে। আমি ব্লেসিংস টু নেচার, অ্যান্ড ডেফিনেটলি আমি বলবো যে ব্লেসিংস টু নেচার তো
বলাই যেতে পারে, কিন্তু কার্স টু হিউম্যান বিং, হ্যাঁ কার্স টু হিউম্যান বিংও বলা যায়। কিন্তু এটাতে আমি যেটা বলতে চাইছি যে অনেক 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 পরিবেশবিদ, প্রকৃতিবিদ, তথাকথিত পরিবেশ নিয়ে কাজ করা মানুষ এটাকে নিয়ে আনন্দ করছে যে এবার দেখো দেখ কেমন লাগে টাইপের, সেটার কিন্তু আমি বিরোধী। কারণ মানুষ হয়ে যদি মানুষের ক্ষতি দেখে, কষ্ট দেখে, অসহায়তা দেখে আনন্দ পাই, আর তারপরে আমি দাবি করি আমি গরু, ঘোড়া, ছাগল, ছুঁচো ইত্যাদিকে খুব ভালোবাসি, প্রজাপতি দেখলে আমি ঈশ্বর দেখি, তাহলে সেটাকে আমি ভণ্ডামো বলবো। কার্স টু হিউম্যান বিং এই জন্য কার্স, কারণ আমরা সবাই, মানে তুই আমি ইনক্লুডেড, বা তুই আমি কেন, মানে অনেক, মানে প্রায় প্রত্যেক পরিবেশবিদও ইনক্লুডেড তার মধ্যে, কারণ আমরা মুখে যা বলি আর কাজে যা করি তার মধ্যে কিন্তু একটা মানে যথেষ্ট পরিমাণে তফাৎ থেকে যায়। আমি মধ্যখানে ফেসবুকে একটা পোস্ট করেছি যে উই উইল স্টার্ট বয়কটিং চায়না বা এরকম কিছু, তাতে নানা লোক নানা কথা লিখছে যে মেড ইন ইন্ডিয়া লেখা স্টিকারগুলো চায়না থেকে আসে। অসুবিধে, এটা করতে গেলে যে অসুবিধে হবে সেটাকে মেনে নিতে হবে। এটা করতে গেলে নিজের কনসিয়াসনেসটাকে বাড়াতে হবে, এটা করতে গেলে কালেকটিভভাবে করতে হবে, আর এটা করতে গেলে তার জন্য একটা খরচ করতে হবে। অর্থাৎ করোনা কিন্তু একটা জিনিসকে আমি এটা বহুদিন ধরে মানুষকে বলেছি, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সুযোগে, যে আমি খুব কনসাস যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। ইয়োর কনসাসনেস হ্যাজ আ প্রাইস। তুমি যদি কনসাস হও, তোমাকে তোমার কনসাসনেসটাকে মেনটেন করতে গেলে তোমাকে খরচ করতে হবে। কনসাসনেস আছে, আমি কনসাস এই বলে যদি তুমি থেমে যাও, তাহলে তোমার থাকা না থাকে কী যায় আসে। অর্থাৎ being conscious and being ready to pay for your consciousness, if these two things don't come together, তাহলে করোনার প্যান্ডেমিক কেন, করোনা, ঝরনা, মরনা, টরনা আরও কী যে আসবে আমরা জানি না, এবং আসতেই থাকবে, ক্রমাগত আসতে থাকবে। কেন ক্রমাগত আসতে থাকবে? কারণ আমরা তুই যখন নিশ্চয়ই পড়ানোর ক্ষেত্রে ক্যারিং ক্যাপাসিটি বলে একটা কথা বলিস, যেটা জঙ্গলে যদি এত বাঘ থাকে তার চেয়ে বেশি বাঘ হয়ে যায়, তাহলে বাঘদের জন্য ভালো নয়। The পৃথিবীর ক্যারিং ক্যাপাসিটি ফর হিউম্যান বিং ইজ নট অনলি ব্লাস্টেড, ইটস ব্লাস্টেড 10 টাইমস আমার মনে হয়। পরিসংখ্যান এখন নানা রকম উঠে আসছে। 1950 সালে ভারতের জনসংখ্যা ছিল 47 কোটি, আর 2050 সালের প্রজেক্টের জনসংখ্যা হলো 160 কোটি। অর্থাৎ এই যে 113 কোটি একই ভারতবর্ষে, এই যে অতিরিক্ত মানুষ, তার জন্য তার খাবার দাবার, তার জন্য প্রয়োজনীয় জঙ্গল, আর মানুষই বাঁচতে গেলে যেমন খাওয়ার প্রয়োজন, মানুষের বাঁচার জন্যই তো জঙ্গল প্রয়োজন। মানুষের বাঁচার জন্য যদি আমাদের বৃষ্টির উপর নির্ভর করতে হয় আর আমি জঙ্গলকে উপেক্ষা করি, সেটা তো ওই কনসাসনেসের অভাব। তাহলে তোমাকে কনসাস হতে হবে, তোমাকে কালেকটিভ হতে হবে, তোমার কনসাসনেসটাকে এরকম হতে হবে, বৃষ্টি প্রয়োজন, জঙ্গল প্রয়োজন, এই দুটো যে একই কথা, এই দুটোর একটাকে বাদ দিয়ে আরেকটাকে যে পাওয়া সম্ভব নয়, এই বোধটা যদি না থাকে, এই কনসাসনেসটা যদি না থাকে, তাহলে সংরক্ষণ হবে না। কাজে করোনা প্যান্ডেমিক ডেফিনেটলি আ কার্স, ডেফিনেটলি আ ওয়ার্নিং কল ফর হিউম্যান বিং। আমি কার্সের থেকেও বলবো ওয়ার্নিং কল, যে আমাদের সবাইকে, সারা পৃথিবীর গরিব দুঃখী থেকে শুরু করে রাজরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভিক্ষুক, ছোট দেশ থেকে শুরু করে বড় দেশ, লার্জেস্ট ইকোনমি থেকে শুরু করে পুয়ারেস্ট ইকোনমি, সবাইকে কান ধরে এক লাইনে দাঁড় করিয়ে বলা হলো, করোনার মাধ্যমে প্রকৃতি বললেন যে দেখো তোমরা যে সব কিছু করে ফেলছো, এরা ছোট্ট জিনিস দিলে, দেখো সবাই পেছন দিকে আর কেউ আয়না লাগাচ্ছ না, কেন সকলের পেছনের অবস্থা একরকম। আমি খুব খারাপভাবে বললাম, আমার মুখ আরও খারাপ, আমি চেষ্টা করে খারাপ কথা বলছি না, আমি খুব বাজে বাজে কথা বলে দিই। তো ব্যাপারটা হলো সবাইকে তার সেই ঠিক কোন দেশের কত বড় গবেষক, কত বড় হেনু, কত বড় তনু, কত বড় সৈন্যদল, কত বড় এইসব সব কিছুকে সে উপেক্ষা করে সে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। সব দেশই এখন পিপিই করছে। আমি তো এই পিপিই ব্যাপারটা কি তাই জানতাম না, আলাদা করে কোনোদিন জানার দরকারই হয়নি। স্যানিটাইজার, আমরা সবসময় স্যানিটাইজার রাখি আমাদের কাছে, কারণ কি জঙ্গলে অনেক সময় হয়তো কিছু একটা ফল তুলে খেয়ে নিচ্ছি, ওই হাতটা একটু মুছে নিলাম, তার আগেই হয়তো একটা মরা কাঁকড়া তুলে একটা জায়গায় রেখেছি যাতে প্রজাপতি আসে,
ওই মালা কাঁকড়াটা রাখে সেট ফেট করে একটু ধুয়ে নিলাম হাতটা। এই বেসিক হাইজিনের জন্য আমরা স্যানিটাইজার রাখি। সেই স্যানিটাইজার রাখার অভ্যাসটা যদি স্যানিটাইজার স্টক করার অভ্যাসে পরিণত করে রাখতে পারতাম, তাহলে যে রোজগার করতে পারতাম এই জীবনে কোনোদিন আমার ধারণা ছিল না। মানে পরে মনে হলো যে আরে আমরা তো কিনি, আমরা যদি একটার বদলে 1 ডজন কিনতাম তাহলে তখন 10টা বেচে যেটা আমি 93 টাকায় কিনতাম সেটা আমি 250 টাকায় কিনেছি। তো ধর তুই 10টা এক্সট্রা থাকলে 3000 টাকা আমাদের নেচার মেটসে সারা বছরের স্যানিটাইজার কেনা হয়ে যেত, যখন দামটা আবার স্বাভাবিক হয়ে যেত। মজা করে বলছি, ব্যাপারটা এরকমই। এবং এই যে মাস্ক পরা, আমি তো মানে দেখতে পাচ্ছি যে আগামী 3 বছর মাস্ক ছাড়া আমরা কেউ বেরোতে পারবো না। ইটস নট অ্যালাউড, কারণ করোনা ইজ নট গোয়িং টু গো। Corona can be controlled, but you cannot eliminate it out unless otherwise it got eliminated in a self mechanism, or you start vaccination. পোলিও নির্মূল করতে, স্মল পক্স নির্মূল করতে, কলেরা কমিয়ে একদম নিচে নিয়ে আসতে কত বছর ধরে মানুষ চেষ্টা করে যাচ্ছে বলতো? তাহলে যদি আমাদের করোনাও নির্মূল করতে হয় ভ্যাকসিনের মাধ্যমেও, তাহলে আগামী 15 বছর ধরে করোনা থাকবে, যদি নিজে থেকে না ভ্যানিশ করে যায়, যেমন সার্সের ক্ষেত্রে হয়েছে এবং আরও কিছুর ক্ষেত্রে হয়েছে। মানে ভ্যানিশ করে গেছে মানে ডরমেন্ট হয়ে আছে, কীভাবে আছে, আবার দুম করে একদিন ফুটে বেরোবে। তো মানুষকে এই যে চোখের সামনে চোখে আঙুল দিয়ে বড় লোক গরিব লোককে এক লাইনে এনে দাঁড় করিয়ে দেওয়া এবং বহু মানুষের চরিত্র মানুষের সামনে তুলে ধরা, তথাকথিত বহু মানুষের কাজকর্ম যে কতটা অকাজ বা সত্যিকারের কাজ সেটা মানুষকে দেখিয়ে দেওয়া, সেই অনুযায়ী গ্লোবাল পলিটিক্সে তার একটা ইম্প্যাক্ট আসবে আমার বিশ্বাস। এই সব মিলিয়ে কিন্তু করোনা অবশ্যই ব্লেসিংস ফর হিউম্যান বিং ইন আ সেন্স, কারণ আত্ম উপলব্ধি মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর কার্স ফর হিউম্যান বিংস, কারণ এই যে 50-55 হাজার মানুষ মারা গেল সারা পৃথিবী জুড়ে। দেখ, সুনামিতে হয়তো কোনো জায়গায় 37,000, আজকে 40,000 লোক মারা গেছে আমেরিকায়। ওখানে হয়তো প্রত্যেক বছর এমনিতেই এর থেকে বেশি লোক মারা যায় বিভিন্ন ফ্লুয়ে। কিন্তু যেটা বিশেষ কারণে, যখন আমার ঘরের 500, তোমার ঘরের 700, কারোর ঘরের 15,000, কারোর ঘরের 30,000 একই কারণে একই টাইম স্কেলে মারা যাচ্ছে, তার ইম্প্যাক্টটা হলো এখন কিন্তু আর মানুষ আমেরিকায় কজন মানুষ মারা গেছে দেখছে না, এখন এই পৃথিবীর মানুষের ঐক্যতা একটা জায়গায় আসছে। 1.5 লক্ষ মানুষ মরে গেল সারা পৃথিবী জুড়ে। এই যে বোধটা ফিরিয়ে আনাটা করোনার ব্লেসিংস মানুষের জন্য। আমি প্রকৃতির জন্য তো পরে আসছি, মানুষের জন্য এটা করোনার ব্লেসিংস। আর যারা মারা গেল তাদের জন্য অসম্ভব দুঃখের, কারণ আমার পরিবারের যদি কেউ মারা যায় কখনো, আমি তো দুঃখ পাই। কারণ সারা পৃথিবীর কোনো মানুষ মারা যাওয়া কোনো না কোনো মানুষকে দুঃখ দিচ্ছে, এবং সে যেহেতু মানুষ আর আমি যেহেতু মানুষ, সেই দুঃখের আমি কিন্তু নিশ্চয়ই সেই দুঃখ আমাকে দুঃখিত করে। আর ব্লেসিংস ফর নেচার যেটা হলো সেটা হলো দ্য গ্রিটা থানবার্গ, ও এই ক্লাইমেট স্ট্রাইক নিয়ে যে কথাটা গত 1 বছর ধরে 80 সপ্তাহ ধরে বলে আসছিল, সারা পৃথিবীর তাবড় বড় লোকের মুখের উপর বলে আসছিল, কেউ ওকে পাত্তা দেয়নি। হয়তো আমি বলবো, আমি গ্রিটাকেও লিখেছি, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কখনো কমিউনিকেশন হয়নি, আমি আমার যা মনে হয় লিখে রাখি ওকে, ওর ফেসবুক পেজে বা ওর ফেসবুক হ্যান্ডেলে। আমি গ্রিটাকে লিখলাম যে তুমি যে এই যে তোমার যে একটা সম্পূর্ণ একা শুরু করে দিনের পর দিন সারা পৃথিবীর সামনে এই জিনিসটাকে তুলে ধরার প্রচেষ্টা, কাকুতি মিনতি করা এবং ক্রমাগত করে চলা, অনলসভাবে করে চলা, তোমার সাপোর্টেই হয়তো এই লকডাউন সারা পৃথিবীতে আজকে। এর জন্য যে রিকভারিটা হলো, পরিবেশের যে রিকভারিটা হলো, বিশেষ করে পলিউশন অ্যাসপেক্ট থেকে, সেটা তো আনম্যাচড। এটা এরমভাবে না হলে, এরকম লকডাউনের মারফত না হলে এটা হতো না। তাও নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে বলতে যারা শুনছো তারা শুনতে পাচ্ছ যে কত গাড়ি চলছে। মানুষ লকডাউন মেনেও মানছে না, মৃত্যু ভয় মানুষের থাকা সত্ত্বেও তাদের আচরণে সেটা প্রকাশ পাচ্ছে না। কাজেই মানুষ যতক্ষণ না ওই আবার সেই কনসাস হবে, ট্রু সেন্সে কনসাস হবে, সেলফিশ হবে। আমি কিন্তু এই কথাটাও বলি যে মানুষকে সেলফিশ হতে হবে। তুমি যদি সত্যি সেলফিশ হও, তুমি যদি গাছ কাটতে পারো, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, তুমি যদি সত্যি সেলফিশ হও, তুমি অকারণে কি একটা প্রাণী মারতে পারো? সেটা কি তোমার নিজের ব্যক্তি জীবনের জন্য ব্যক্তিগত জীবনের ভবিষ্যতের জন্য সেটা কি একটা ভালো কাজ? সেটা কি তোমাকে ভালো রাখবে? কাজেই আমরা আসলে সেলফিশও নই, আমরা হলাম গিয়ে এটা করেছে এর মতন এটা করতে হবে, তার মতন সেটা করতে হবে, এই টাইপের একটা জীব হয়ে যাচ্ছে। আমি যদি
সত্যি স্বার্থপর হই, আমি কোনোদিন একটা গাছ কাটতে পারি না, আমি কোনোদিন এমন কিছু করতে পারি না যাতে পরিবেশের ক্ষতি হয়। কেন আমি সত্যিকারের স্বার্থপর হলে এটাই বুঝবো যে পরিবেশ ছাড়া আমার পক্ষে বাঁচাই সম্ভব নয়। তাই স্বার্থপর হও, নিজের বোধকে জাগ্রত করো, কনসাস হও, এটাই বলবো। আর করোনার কাছে ঋণী থেকেও মানুষ হিসেবেও এবং পরিবেশের জন্য। এই যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আমাদের যত ওই বিজ্ঞানের উদযাপন, আমাদের যত এগিয়ে যাওয়ার উদযাপন, সেগুলো যে কতটা অন্তঃসার শূন্য সেটাকে উপলব্ধি করানোর জন্য বিত্তবান এবং অসমর্থ মানুষ যে কোনো এক সময় একই স্ট্যাটাসে থাকতে পারে। তুমি ভাবো যে লোকটা বেলেঘাটা আইডি হসপিটালে ভর্তি আছে, সেই লোকটা আর বরিস জনসন যে একটা খুব দামি হসপিটালে ভর্তি আছে, দুজনের স্ট্যাটাস কি? ইনফেক্টেড অ্যান্ড কোয়ারেন্টাইন। তো এই যে এই জিনিসটা, যে আমি মানে তখন কিন্তু তার স্ট্যাটাস এই নয় যে প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন আর এ হলো ভিকিরি অফ রাজাবাজার। এরা দুজনের একটাই স্ট্যাটাস, যেটা কমন স্ট্যাটাস, কমন ল্যাঙ্গুয়েজে সারা পৃথিবীর মানুষ বুঝছে, ইনফেক্টেড অ্যান্ড কোয়ারেন্টাইন। করোনার কাছে আমি বলবো যে আমরা সবাই সেই অর্থে ঋণী যে মাঝে মাঝে তো গালে থাপ্পড় পড়ার দরকার, যখন আমরা লাগাম ছাড়া হয়ে যাই, সেই থাপ্পড়টা মানুষকে দেওয়ার জন্য। হয় ভালো থেকো, খুব সুন্দর করে থেকো, লকডাউনটাকে যতটা পারো পড়াশোনা করো, বাংলা সাহিত্য পড়ো, ইংরেজি সাহিত্য পড়ো। সাহিত্য না পড়লে কিন্তু গবেষক হওয়া যাবে না। সমাজ, সাহিত্য, রাজনীতি এগুলো বাদ দিয়ে তুমি যদি গবেষক হওয়ার কথা ভাবো, আমি তো গবেষণা করি, আমার কী দরকার রাজনীতিতে? একদিন তোমার ফান্ড এই রাজনৈতিক ব্যক্তিত্বরা আটকে দেবে, তখন তুমি দেখবে যে গবেষণা হওয়ার আগে আমার রাজনীতি বোঝার দরকার ছিল, যাতে এই ফান্ডটা আটকে যেতে পারে, এর একটা ধারণা আমার থাকতো। কাজেই কনসাস হও, নিজের দেশের ভালো মন্দ সম্বন্ধে ওয়াকিবহাল থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। চাহিদাটাকে এমন পর্যায়ে রাখো যাতে সেই চাহিদা তোমার কাছে চাপ না হয়ে যায়, কোনো দিন কোনো কষ্ট হবে না। তাহলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ অর্জনদা আমার শোতে আসার জন্য। এত মূল্যবান সময় খরচ করে তুমি আমার শোতে এসেছো, এবং বায়োলজিকের যারা ভিউয়ার আছে, যারা অডিয়েন্স আছে, তাদেরকে বাটারফ্লাই সম্পর্কে এবং এডুকেশন সম্পর্কে ইনফরমেশন এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বললে। সো থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের সাথে ছিলেন অর্জন বাসু রয়, যিনি প্রজাপতি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য গল্পের ছলে আমাদের সবার সাথে শেয়ার করলেন। আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব অর্জন বাসু রয়ের কাছে কমেন্ট বা মেসেজগুলো পৌঁছে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা রাখছি নেক্সট এপিসোডে আরেকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে হাজির হবে বায়োলজিক নেচার টক।